আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, করোনাকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ডি, ক্যালসিয়াম সহ বিভিন্ন ওষুধের চাহিদা বেড়েছে। আর সারা দেশে ঊর্ধ্বমুখী চাহিদার সুযোগ নিয়ে এই ওষুধগুলো সহ করোনার চিকিৎসায় আলোচিত বিভিন্ন ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী কিছু প্রতিষ্ঠান থেকে শুরু করে সুযোগ সন্ধানী কিছু বিক্রেতা। অজুহাত হিসেবে ওষুধের সরবরাহ সংকটকে সামনে আনছেন ব্যবসায়ীরা। করোনার দুর্যোগে অধিকাংশ মানুষ যখন কিংবা মানুষের যখন আয় কমেছে, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তখন এভাবে ওষুধের দাম বাড়ানোকে চরম অনৈতিক এবং অমানবিকতার উদাহরণ বলছেন পর্যবেক্ষকরা। অনুসন্ধানে দেখা গেছে একই জেনারিকের একই ডোজের ওষুধের নির্ধারিত মূল্য কোম্পানি ভেদে রয়েছে ব্যাপক পার্থক্য। 6 মিলিগ্রামের আইভারমেকটিন প্রতি ডোজ কোন কোম্পানি বিক্রি করছে 5 টাকায়, আবার কোন কোম্পানি বিক্রি করছে 15 টাকা পর্যন্ত। ডক্সিসাইক্লিন, মন্টেলুকাস্ট, অ্যাজিথ্রোমাইসিন কিংবা ফেভিপিরাভির ট্যাবলেটের দামেও কোম্পানি ভেদে রয়েছে কয়েক গুণ পার্থক্য। আর ভিটামিন সি এর কথা না হয় নাই বললাম, সেটার রেটের আসলে কোনো দামই নেই, যে যেমন পারছে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মান কিংবা অন্য কোন সূচকের অজুহাতে একই জেনেরিকের ওষুধের দামে পার্থক্য থাকার সুযোগ নেই। বিশ্ববাজারে বাংলাদেশের ওষুধ শিল্পের ব্যাপক সুনাম রয়েছে। দেশের প্রায় 97% চাহিদা পূরণ করে 1.5 শতাধিক দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। কিন্তু এই সাফল্যের বিপরীতে দেশ জুড়ে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ওষুধ এ খাতের সফলতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী খোদ রাজধানী 93% ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয়। মফস্বল অঞ্চলের পরিস্থিতি আরো ভয়াবহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নকল, ভেজাল, নিবন্ধনহীন মেয়াদোত্তীর্ণ ওষুধ বা সুরক্ষা সামগ্রীর বাণিজ্য বন্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বেশ কিছু অভিযান চালালেও করোনাকালে ওষুধের দাম নিয়ে নৈরাজ্য নিয়ন্ত্রণে দেখা যায়নি কারো কোনো কার্যকর পদক্ষেপ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ওষুধের দাম নিয়ে নৈরাজ্য মুক্ত বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ও বর্তমান সংসদীয় কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আফাম রুহুল হক এমপি, বাংলাদেশ শিল্প সমিতির কার্যনির্বাহী সদস্য ও আমেরিকা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুল ইসলাম পান্না, ডিবিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ও ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবম ফারুক এবং সাচিবের সভাপতি অধ্যাপক ডাক্তার ইকবাল আসলাম। দর্শক, অনুষ্ঠানে মন্তব্য জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখো নম্বরে, লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। যাচ্ছে মূল আলোচনা। জাহিদুল হাসান পিন্টু, আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি। করোনার এই দুর্যোগে প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে ব্যাপক নৈরাজ্যের অভিযোগ উঠেছে। প্রাণ রক্ষাকারী ওষুধের দাম নিয়ে স্বেচ্ছাচারিতাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। প্যানেলের অন্য আলোচক যাদের দেখছি সবই আপনার ওষুধ সংক্রান্ত চিকিৎসা বিজ্ঞানের, একমাত্র আমি দেখছি বাইরের। তো আমি বাইরের হলো, আমি যেহেতু ওষুধ বাইরের মানে আমি গ্রাহক, ওষুধ ভোক্তা, মানে ভোক্তা হিসেবে আপনাকে আজকে ধরে রাখুন। তো আমি এই জায়গাটা যেটা দেখি, আপনার ওষুধের এই দাম বলেন, মান বলেন বা ভেজাল বলেন, এই জিনিসগুলো, ওষুধের মান তো ভালো, ওষুধের মান ভালো না হলে আপনার এই 300 প্রকারের ওষুধ আপনি বললেন 150টার বেশি, আমি দেখলাম কত 160টা দেশে রপ্তানি। ভালো ওষুধ না হলে বাংলাদেশের বিদেশে যাচ্ছে কি করে? বিদেশে তারা তো আমার মতো মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এত দুর্বল না। তার মানে ভালো ওষুধ এই দেশে তৈরি হচ্ছে, পাশাপাশি ভেজাল ওষুধও এই দেশে তৈরি হচ্ছে। এখন দামের যে নৈরাজ্যর কথা আপনি বললেন, এইটা নজরদারির জন্য তো আমাদের একটা সিস্টেম দুর্বল হলেও আছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর আমরা কেন তৈরি করেছি? যেটা দেখি, এই অধিদপ্তরকে কতটা পাওয়ার দেওয়া হয়েছে বা কতটা তারা জনবল বা কতটা শক্তিশালী, এই জায়গাটা বোধহয় একটু দেখার বিষয় আছে। কারণ এই উৎপাদন এবং বিপণনের এই নজরদারি ব্যবস্থাটা এখানে খুবই দুর্বল বলেই আপনার যখন তখন যে কেউ
দাম বাড়িয়ে দিচ্ছে, বলছে কাঁচামালের অভাব, কেউ বলছে আপনার বাজারে নেই, কেউ আবার বলছে আপনার এই পাওয়া যাচ্ছে না। এই যে এই সমস্ত অজুহাত দিয়ে, এটা কিন্তু আপনার এই ওষুধ নীতি যেটা আমাদের তৈরি আছে এটারও বিপরীত। ওষুধ নীতিতে তো আমাদের ওষুধের দাম প্রতি বছর হালনাগাদ করার জন্য সরকারকে বলাই আছে, এবং মাঝে মধ্যে তারা, আমি যখন দেখি যে এই হানা দেয় বা অভিযান করে, এই যে 2-4টা অভিযানে যা দেখি, আপনার লাস্ট ফার্মার মতো ফার্মায়ও দেখি যে ভেজাল ওষুধ বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এই জায়গাগুলো আমি যেটা বাইরে থেকে দেখি, দুর্বল নজরদারি ছাড়া আর কোনো কিছুই না। শুধু দুর্বল নজরদারি না, তাদের বিরুদ্ধে যে কঠিন ব্যবস্থা নেওয়া সেটাও নাই। আপনি একবার লাস্ট ফার্মায় বলেন, নাস ফার্মা বলেন, কাজ ফার্মা বলেন, গেলেন, গিয়ে যদি দেখেন যে আপনার ভেজাল ওষুধ পাওয়া গেছে, এটা জরিমানা দিয়ে আসেন। যে পরিমাণ ওই ঔষধ তারা মানে আপনার বেশি দামে বিক্রি করে, আর যে জরিমানাটা, এটা তো কোনো ব্যাপার না। আপনি 1 লাখ 2 লাখ টাকা জরিমানা করলেন, আমি 10 লাখ 20 লাখ 50 লাখ লাভ করলাম, তা আমি 2বার জরিমানা দেব, 3বার জরিমানা দেব, এই সিস্টেমটাই থাকা উচিত না। সেকেন্ড টাইম যদি আপনি একই জায়গায় 2 নম্বরই পান, যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা ভেজাল ওষুধ বা অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করা হচ্ছে, সেকেন্ড টাইম পাইলে তো আমি তো মনে করি কোম্পানি লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। কারা এটা করছে, শুধুমাত্র ওই ফার্মেসিকে, ওই ফার্মেসির ব্যবসায়ীদেরকে আপনার জরিমানা করে এটা আপনি থামাতে পারবেন না। এটার পেছনে কার, এদেরকে শাস্তি, মানে শাস্তিটা আপনার ওই যে ছোটখাটো শাস্তি দিলে আপনি পারবেন না। এটা জনস্বাস্থ্যের বিষয়, জনস্বাস্থ্যের সঙ্গে আপনি প্রতারণা করছেন, লক্ষ কোটি মানুষ আপনার এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো শাস্তিটাও হতে হবে ওই মাপের শাস্তি, যে সেকেন্ড টাইম যেন এই অপরাধ করার দুঃসাহস আর কেউ না দেখায়। কিন্তু আমার এখানে এই জায়গাতে আমি খুব দুর্বল দেখি, যে কারণে এই কতিপয় আপনার অসাধু ব্যবসায়ী বলেন, তারা এই সুবিধাটা নিচ্ছে, আমরা সেই সুবিধাটা করে দিচ্ছি। জি, ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো। অধ্যাপক আবু ফারুক, একই জেনারিকের ওষুধ এক এক কোম্পানি এক এক দামে বিক্রি করছে। যে কোম্পানি বেশি দামে নিচ্ছেন তারা বলছেন তাদের ওষুধের মান ভালো। আপনি যদি বলেন ওষুধে মান ভালো মন্দের সুযোগ আসলে কতখানি আছে এবং এটা কতখানি গ্রহণযোগ্য? ধন্যবাদ। কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আজকে ওই ওষুধের বিষয়টা আপনারা আলোচনা করছেন, এই জন্য ধন্যবাদ। এখানে আমাদের এই প্যানেল আলোচকদের মধ্যে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মহোদয় উনি আছেন, ওষুধ শিল্প সমিতির সঙ্গে যারা জড়িত আছেন, চিকিৎসকদের সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমাদের ভোক্তাদের মধ্যে থেকেও আমাদের সাংবাদিক বন্ধু পিন্টু ভাই উনি আছেন। তো আমরা এই আলোচনাটা সবার কাছ থেকেই আমরা শুনি। আমার যেটি বক্তব্য সেটি হলো যে আমি একজন ফার্মাসিস্ট হিসেবে আমাদের সুযোগ হয়েছে বিভিন্ন সময় ওষুধের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার। তো সেখানে আমার কাছে মনে হয় যে 2টা জায়গাতেই সমস্যা। একটা হলো যে ওষুধ কোম্পানির কথা, যেটা একটু আগে পিন্টু ভাই বললেন, যে আমাদের অনেক ভালো মানের ওষুধ কোম্পানি আছে, ভালো মানের, এবং আমরা এখন 151টা দেশে যে ওষুধ রপ্তানি করি, এই কথা সত্য যে এটা ভালো মান না হলে তো আর তারা নিত না আমাদের কাছ থেকে। এবং এই একই সাথে আমরা আবার লজ্জাও পাই কখনো কখনো যখন দেখি যে নিম্নমানের এবং ভেজাল ওষুধ তৈরি হচ্ছে, এবং এটি একটি দুষ্ট চক্র, সেই চলেই আসছে, তারা কিছুতেই তাদেরকে দমানো যাচ্ছে না। তো এটা আমার কাছে খুবই একটা রহস্যপূর্ণ ব্যাপার মনে হয়। আমরা চিনি, আমরা জানি যে কারা এগুলো করছে, অথচ আমরা এদের বিরুদ্ধে কিছু করতে পারছি না, বারবার তারা পার পেয়ে যাচ্ছে। এটা খুব একটা মানে সহনীয়, গ্রহণযোগ্য ব্যাপার নয়। এটি কোনো দেশের জন্য এটি ঠিক নয়। এবং এখানে আমি মনে করি যে ওই যে এটি আমাদের বাগধারায় বলে যে ভূত তাড়ানোর জন্য সরিষা, ওই সরিষার ভিতরে যদি ভূত থাকে তো ওই সরিষার ভূতগুলো আগে তাড়াতে হবে। আমার মনে হয় যে বাইরের ভূতগুলোর পিছনে আমরা শুধু কথা বলে লাভ নেই। আমাদের মনে হয় যে পাশাপাশি আমাদের বেশি জোর দেওয়া দরকার যে আমাদের যে মনিটরিং এজেন্সি গুলো আছে, যে দায়িত্বপূর্ণ দায়িত্ববান যেসব প্রতিষ্ঠানগুলো, আমি প্রতিষ্ঠানগুলো বলছি, আমি শুধু একটা প্রতিষ্ঠানকে বলছি না, তো এই যে কাজগুলো, এগুলো না করলে কিন্তু বারবারই আমাদেরকে এই ধরনের আলোচনায় মানে আসতে হবে। আপনারা ডাকবেন, আমরাও কথা বলবো, কাজের কাজ কিছু হবে না। 2টা জায়গাতে খুব বড় দাগে সমস্যাটা থেকে যাচ্ছে। এক হলো যে ওই যে ওষুধ কোম্পানি, তথাকথিত ওষুধ কোম্পানি যারা, আপনি ওষুধের দামের কথা বলছেন, যেই ওষুধটা নাকি কম দামে, সেটি ভালো হতে পারে, কম দাম হলেই যে ওষুধ খারাপ হবে এমন কোনো কথা নেই।
আবার বেশি দাম হলেই যে ওষুধ ভালো হবে এমনও কোনো কথা নেই। কিন্তু এবং আমরা দেখেছি তারতম্যটা কেন? মানে আমার প্রশ্ন আপনার কাছে, এবং আমাদের কয়েকটা কারণ, কয়েকটা কারণ। যারা ভোক্তা তারা কিন্তু প্রায় জিজ্ঞেস করে যে একই জেনেরিকের ওষুধের দামে এত বড় পার্থক্য কেন? বরং যে 10 পয়সা হতে পারে, কিন্তু সেখানে মানে আকাশ পাতাল পার্থক্য আমরা দেখি। তিনটা কারণ আমার মতে এখানে আছে। একটি কারণ হলো যে কাঁচামালের উপরে আমরা নির্ভরশীল আমদানিকৃত কাঁচামালের উপর, এবং আমদানিকৃত কাঁচামাল দেখা যায় যে চীন থেকে আনলে এক ধরনের দাম, ভারত থেকে, কোরিয়া থেকে, স্পেন থেকে, জার্মানি থেকে বিভিন্ন রকমের দাম পড়ে। তো এটা গেল একটা কারণ। আমি যদি বেশি দাম দিয়ে কাঁচামাল কিনি স্বাভাবিকভাবেই তখন আমার ওষুধের এমআরপি বাড়াতে হয়, এটা হলো একটা। কিন্তু তার চাইতেও বড় বিষয় হলো যে যখন নাকি ফ্লাকচুয়েট করে তখন ওই ফ্লাকচুয়েশনের জন্য কোম্পানিগুলো যেটা করে তারা একটা এভারেজ দাম ধরে নিতে পারে যে এটা একটা বাফার হিসেবে আমরা কখনো যদি দাম বাড়ে তখন তো দাম বাড়ানো যাবে না, তখন আমরা আগে থেকেই 1 টাকা 2 টাকা বাড়িয়ে রাখি, এটা হচ্ছে একটা। এবং এটা যুক্তিসঙ্গত ডেফিনেটলি। কিন্তু যখন নাকি দাম কমে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সেটা কমানো দরকার, সেই ব্যবস্থাও থাকা উচিত। 2 নম্বর যেটি সেটি হলো যে আমাদের এখানে ওষুধের দামের পিছনে যেটি ওষুধের যে দোকানদার, খুচরা দোকানদার, সেই খুচরা দোকানদারদের মধ্যে সমস্যা, তারা সুযোগ নেয়। যখনই কোনো একটা পরিস্থিতি তৈরি হয় ওষুধের সাপ্লাইটা কম থাকে তখন তারা ওইটার দাম বাড়ায়। আমি নিজে কিন্তু আমাদের যেখানে বিশ্ববিদ্যালয় এমআরপি এলাকার লেখা পাশে থাকে, এমআরপি লেখা থাকার পরেও কিভাবে তারা বেশি দাম নেয়? এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি। আমি কদিন আগে একটা ওষুধ কিনেছি, 10 টাকা 24 পয়সা ছিল সেই ওষুধটার দাম। 10টা ট্যাবলেট, একটা লেক্সিটিভ ট্যাবলেট, একটা বিদেশি কোম্পানি ওটা বানাতো। তো সেইটা আমার কাছ থেকে 100 টাকা 24 পয়সা রাখলো, কারণ ওই ওষুধটা কোথাও পাওয়া যাচ্ছে না। 10 টাকা 24 পয়সার জায়গায় 100 টাকা 24 পয়সা। এবং আমি তখন মেমো নিয়েছি যে আমাকে একটা মেমো দেন, কারণ এটা তো অবিশ্বাস্য, কেউ বিশ্বাস করবে না। আমি মেমোটা রেখে দিয়েছি দেখানোর জন্য যে এটা একটা সত্য ঘটনা। এখন কিন্তু আমাদের এটা দেশে তো যারা এটা কি সে করতে পারে? মানে এই যে না মার্কেটের সুযোগ নিয়ে পারে না তো বটেই, আমি তো আপনি আগেই বলেছি যে পারে না। কিন্তু না পারার পরে যে কাণ্ডগুলো হচ্ছে সেগুলো একটু আমরা সাম আপ করি, তারপরে আমরা আলোচনাটায় আসি। তো এই ওষুধ কিন্তু এগুলো কোম্পানিগুলোর যে মনিটরিং করার জন্য তো সরকারি প্রতিষ্ঠান রয়েছে, কর্তৃপক্ষ তো রয়েছে এগুলো মনিটরিং করার জন্য। এবং সেটা আপনি বললেন যে আপনি প্রেসক্রিপশনটা রেখে দিয়েছেন, কিন্তু আপনিই যদি সেটা নিয়ে সেই কর্তৃপক্ষের কাছে না দেন, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি না দেন যে আমাকে পরিস্থিতির সুযোগ নিয়ে এরকম ভাবে ঠকিয়েছে, তাহলে পরে সাধারণ মানুষ কি করবে? এই ঘটনাটা কিন্তু অহরহ ঘটছে, এত বেশি অহরহ ঘটছে যে আপনার এগুলো লোকজন আগ্রহ হারিয়ে ফেলে এই অভিযোগগুলো করার ব্যাপারে। তো যাই হোক, যেটি বলছিলাম, আমরা আগে চিত্রটাকে একটু কমপ্লিট করি, তারপরে আলোচনায় আসি। আপনি দেখবেন যে অ্যান্টিবায়োটিক গুলো, অ্যান্টি এমিবিক ওষুধগুলো, যেগুলো নাকি খুব বেশি প্রয়োজন হয় মানুষের, সেগুলোর দামের মধ্যে মারাত্মক রকমের ডিফারেন্স হয়। একই দোকানে দেখা যায় যে এক এক সময় এক এক রকমের দাম। তারা সাপ্লাইয়ের উদাহরণ দেয় যে আমরা সাপ্লাই পাচ্ছি না, সরবরাহ কম, বাজারে পাওয়া যাচ্ছে না, এই সময় নানান যুক্তি। আরেকটা ব্যাপার হলো যে আমরা প্রায়ই দেখি যে আমাদের এই ওষুধের দোকানগুলোতে নকল, ভেজাল, নিম্নমানের, মেয়াদ উত্তীর্ণ, চোরাচালানকৃত, বেশি দামের পাশাপাশি কিন্তু এই সমস্যাগুলোও কিন্তু আমাদের এখানে আছে। এখন এটার জন্য যেটি সরকার যেটি করেছিলেন 2-3 বছর আগে, 2016 সালের ডিসেম্বরে যদি মনে পড়ে আমার, মডেল ফার্মেসি নামে একটি চেষ্টা করেছেন। কিন্তু সেটিও বিভিন্ন মহলের খুব বেশি সহযোগিতা পাওয়া যায়নি বলে এই পর্যন্ত খুব বেশি হয়নি। 500-600 দোকান হয়তো হয়েছে সারা বাংলাদেশে, যেখানে আমাদের ওষুধের এই ধরনের পাল্টা যেসব প্রতিষ্ঠানগুলো এখন চালাচ্ছে, যে সোকল ফার্মেসি গুলো, সেগুলোর সংখ্যা কিন্তু অনেক, প্রায় 1.5 লক্ষেরও বেশি, প্রায় 2 লক্ষ। তো সেখানে ওই 600 দোকান কেমন ভূমিকা রাখতে পারছে না। যদি সেগুলো বাড়ানো যেত তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিছুটা হয়তো কমতো। আপনি কাঁচামালের ব্যাপারটা যেটা বলছিলাম, যে কাঁচামালের এই বিষয়টি, যে আমাদের একটা এপিআই পার্ক আমরা আমাদের সরকার করেছেন 2019 সালে, সেটি ঠিক আছে, সেটার আমার কথা হলো কাঁচামালের জন্য আপনার বড়জোর 1 পয়সা কিংবা 2 পয়সা, বড়জোর 10 পয়সা বাড়তে পারে, কিন্তু কাঁচামালের জন্য তো এত বড় পার্থক্য হতে পারে না।
মানে যে যে উদাহরণটি কিংবা যে যুক্তিটি আপনি দিলেন সেটা আসলে কতটুকু যৌক্তিক সেটা নিয়ে আপনার কাছে আবারও আমি আসবো। জনাব মজিবুল ইসলাম, মজিবুল ইসলাম আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছি। জি আনমিউট। জি মজিবুল ইসলাম, জি। একই রকম প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই। একই ওষুধের দাম কোম্পানি ভেদে আকাশ পাতাল হয় কিভাবে? এর পিছনে যুক্তিটা আসলে কি? এই যে কাঁচামালের যে কথাটা সেটা কতটুকু মানে যৌক্তিক? না, এটা আসলেই কাঁচামালের ব্যাপারটাই কিন্তু যৌক্তিক বিষয়। যে এখানে আপনি দেখবেন যে আমরা এখন, আপনি প্রথমেই বলেছেন যে আমরা 151টা দেশে আমরা রপ্তানি করছি, আর আমরা 230টা প্রোডাক্ট, এবং আমাদের প্রোডাক্ট প্রেজেন্টেশন হলো গিয়ে 5,600, এবং আমরা লোকাল মার্কেটে 22,000 কোটি টাকার মার্কেট আমরা লোকালি করছি। এবং আমরা যদি দেখি আমাদের এক্সপোর্ট, আমাদের $136 মিলিয়ন আমাদের এই ফিজিক্যাল ইয়ারে হয়েছে। যে আমরা কাঁচামালের যে ব্যাপারটা যেটা বললেন যে আমাদের ফারুক স্যার, যে ইন্ডিয়া, চায়না এবং আপনার ইউরোপিয়ান, অনেক সময় হলো যে যেগুলো অ্যাভেলেবল থাকে সেগুলোর রেটটা আবার অনেক সময় কমে, অনেক সময় বাড়ে। এটা যেরকম আমি আপনাকে একটা রিসেন্ট একটা এক্সাম্পল দেই। আমাদের বাংলাদেশে যখন শুধু দেশে প্রায় 1,300 জেনেরিকের ওষুধ আছে, এর মধ্যে মাত্র 117টির দাম সরকার নির্ধারণ করে, বাকি সবগুলোর দাম উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্ধারণ করে। ওষুধের মতো জীবন রক্ষাকারী উপাদানে এই নীতি আসলে কতখানি যৌক্তিক? না, এটা আসলে যৌক্তিক। কারণটা হলো যে আমি আপনাকে একটু বলি যে এই যে $150 যখন হয়ে গেল, তখন কিন্তু অ্যাজিথ্রোমাইসিনের দাম কোনো ওষুধ কোম্পানি এই করোনা কালীন সময়ে, যে আপনার মার্চের থেকে যে শুরু হলো টিল টুডে পর্যন্ত, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে কোনো কোম্পানি কোনো একটি টাকা বা একটি পয়সাও কিন্তু আমরা বাড়াইনি। কিন্তু তারপরেও দেখেন যে অ্যাজিথ্রোমাইসিন $150 হওয়ার পরেও কিন্তু আমরা আমাদের লোকাল মার্কেটে সাপ্লাইটাকে এনশিওর করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে জিনিসটা দেখবেন যে আমাদের ডক্সিসাইক্লিন, যেটার দাম ছিল হলো গিয়ে আপনার $48 থেকে $50, সেটার দাম চলে গেছিল $120, জাস্ট ডাবল। তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশে আমরা কিন্তু কখনোই কোনো প্রোডাক্টের দাম বাড়াইনি। এই যে আপনি যেটা বললেন যে জিনিসটা হলো যে একটা, আপনারা দাম বাড়াচ্ছেন না, কিন্তু আমরা তো দেখছি অনেক ওষুধের দাম বেড়ে গেছে, বা যেরকম ফারুক স্যার কিছুক্ষণ আগে বললেন। হ্যাঁ, আমি বেড়ে গেছে না, শুধু অনেকখানি বেড়েছে। না, যেরকম ফারুক স্যার বললেন, আপনি বলছেন আপনারা দাম বাড়াননি, তাহলে দাম বাড়ে কিভাবে? না, আমি এখন যেটা আমি একটু ফারুক স্যারের রেফারেন্স টানবো। ফারুক স্যারের যেটা হলো, ফারুক স্যার লেক্সাটিন কিনলে হলো গিয়ে 100 টাকা দিয়ে, কিন্তু ওটার ট্রেড প্রাইস হলো গিয়ে 10 টাকা 24 পয়সা। কিন্তু আপনি দেখেন যে উনি কিন্তু 10 টাকা 24 পয়সার, এখানে কিন্তু আমাদের এমআরপি কিন্তু আমরা বলিনি যে 100 টাকা 24 পয়সা, কিন্তু দামটা কিন্তু 10 টাকা 24 পয়সা। যে দোকানদার, সেই দোকানদার কিন্তু বিক্রি করতেছে 100 টাকা 24 পয়সায়। এটা হলো গিয়ে দোকানদারের। যে অনেক সময় দেখা যাচ্ছে, যেরকম আপনি আরেকটা জিনিস দেখবেন যে হঠাৎ করে যে ক্রাইসিসটা, যেটা হলো গিয়ে হ্যান্ড স্যানিটাইজার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু ডিমান্ডটা বেড়ে গেল। আপনি ডিমান্ডটা বেড়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা দেশে এটার যে র মেটেরিয়াল গুলো আছে সেগুলো কিন্তু সহজলভ্য হলো না। যেটার হলো গিয়ে, এটার হলো গিয়ে যে একটা আইপিএ হলো গিয়ে এটার একটা ইনগ্রেডিয়েন্ট, আর এই আইপি এর দাম বেড়ে গেল $1,100 থেকে আপনার $2,400 পর্যন্ত। আর তখন কিন্তু আমরা ইজি ওয়েতে কিন্তু আমরা মালগুলো পাচ্ছিলাম না, বাই শিপেও আসতে সময় লাগছিল। যার তারপরও কিন্তু আমরা মার্কেটে কিছুদিনের জন্য হলো গিয়ে হয়তোবা কিছুটা স্কারসিটি হতে পারে, তখনই কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই দামগুলো তারা আমাদের এমআরপি থেকে তারা বেশি দামে মার্কেটে বিক্রি করেছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। ভিটামিন সি কিন্তু এটা ইট ইজ এ রেগুলেটেড প্রাইস। আপনি তারপরেও দেখবেন যে ভিটামিন সি কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের যে মার্কেট সাইজ, সেই মার্কেট সাইজ অনুযায়ী কিন্তু আমাদের স্টক ছিল, কিন্তু এটা দেখা গেল যে রাতারাতি উইদিন 7 to 10 days এর মধ্যে সবাই কিন্তু এটা কেনা শুরু করলো যে ভিটামিন সি খেলে নিজেকে প্রোটেক্ট করা যাবে, কিন্তু এক্সট্রা আর্টিফিশিয়াল একটা ডিমান্ড ক্রিয়েট হলো। সেই ডিমান্ড ক্রিয়েটের জন্য কিন্তু আমরা ওই র মেটেরিয়ালটাকে সোর্সিং করতে আসতে যত সময় লেগেছে, ততদিনের মধ্যে কিন্তু বাজারের দামটা দোকানদার বাড়িয়ে দিল। আমরা কিন্তু কোনো ওষুধ ম্যানুফ্যাকচারার একটি টাকাও বা একটি পয়সাও কিন্তু ওষুধের দাম বাড়ায়নি।
জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। ডক্টর ইকবাল আর্সেনাল, একই প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ। আমার প্রশ্নটি হ্যাঁ, আপনি নিশ্চয়ই ধন্যবাদ। শুনতে হ্যাঁ, পেরেছেন। হ্যাঁ, কিছুক্ষণ হ্যাঁ। আগে আমি প্রশ্নটি আমি আমি করেছিলাম। একটু বলি। যেটা হচ্ছে যে আপনার, হ্যাঁ, এই এখনকার পরিস্থিতি যেটা বললেন যে মজিবুল ইসলাম যেটা বললেন যে সেটা ঠিক আছে যে আন্তর্জাতিক মার্কেটে যে এই কোভিড যে সংক্রমণের সময় যে কাঁচামালের দামের তারতম্য হয়েছে, নো ডাউট। কিন্তু আমরা স্বাভাবিক সময়ে আসলে কি দেখি? স্বাভাবিক সময়ে যে আপনি আশিক যে কথাটা বললেন, আমরা কিন্তু স্বাভাবিক সময়েও সেটা দেখছি যে আপনার এই যে তারতম্য, আপনার মূল কোশ্চেনটা ছিল তারতম্য। এই তারতম্যের কারণটা কি? এবং এই যে কাঁচা মাল যেটা আপনার আমদানি করেন আমাদের উইথ ডিউ রেসপেক্ট, যে এইখানে কিন্তু খুব বেশি যে ফারাক এরকম জায়গা থেকে তারা আনেন তা জি, না, এরকম আমরা যে, তারতম্যের কারণটা জানার চেষ্টা করব। হ্যাঁ, ডাক্তার সেটা হচ্ছে ইকবাল, যে তারা আমরা তারা তারতম্যের কারণ মোটামুটি, জানার চেষ্টা করব। আমাদের কি বিরতি নিতে হবে? বিরতির আচ্ছা, পর আপনার কাছে আসবো এবং ওকে, তারতম্যের কারণটা ওকে, সুস্পষ্ট ব্যাখ্যাটা আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদেরকে একটি বিরতি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমাদের এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠান। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় ওষুধের দাম নিয়ে নৈরাজ্যমুক্ত বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। জনাব ইকবাল আর্সেনাল, বিরতির জি, পূর্বে আপনি ওষুধের দামের তারতম্যের ব্যাখ্যা দিচ্ছিলেন। আপনি যদি জি, আমাদেরকে জি, তারতম্যের কারণটি বলেন। জি, ধন্যবাদ। দেখেন, আমি আরেকটু যে অন্য দিকে আপনাকে বলি। ধরেন যে আমরা এখন খুব আলোচনা করছি যে আমাদের যে কোভিড যে 19-এর যে প্রতিষেধক, দ্যাট ইজ ভ্যাকসিন নিয়ে। আপনি এই ভ্যাকসিনটা দেখবেন যে গ্লোবালি কি অবস্থা, যে আপনার বিভিন্ন যে কোম্পানি যে তারা তৈরি করছে তার প্রাইস হচ্ছে যে আপনার $147 থেকে আপনার হচ্ছে $3 পর্যন্ত। তো এখন হচ্ছে যে এই যে আপনার মুক্ত বাজার অর্থনীতিতে আপনার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মহামারীর বা অতিমারির সুযোগ নিয়ে যে যারা মুনাফা করেন সব সময়, তারা কিন্তু তাদের নজরটা মুনাফার দিকেই থাকে। যেমন আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কোভিড আপনার যে সংক্রমণ বাংলাদেশে শুরু হওয়ার আগেই বিশ্ব জুড়ে যখনই কোনো ওষুধের নাম নতুন এসছে, তখনই সাথে সাথে কিন্তু বাংলাদেশে সেগুলো বিপুল পরিমাণে তৈরি হয়ে মার্কেটে চলে গেছে। তার মানে হচ্ছে যে তারা যে ওষুধ কোম্পানিগুলো যে আগের থেকেই মার্কেটটা দখল করা, যে এই ওষুধটা যখন মানে বিক্রি হবে তার দখলে মার্কেটটা নেওয়ার যে প্রবণতা, এইটা হচ্ছে যে আপনার যে ব্যবসায়িক প্রবণতার থেকে আসলে এটা হচ্ছে। এখন তারতম্যের যে কথাগুলো বা যুক্তিগুলো সেটা ঠিক আছে, যে আপনার যে কথাটা আমি বলছিলাম যে এই কোভিড এর সময় আপনার, আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি সেটা হচ্ছে যে র মেটেরিয়ালের দাম ওয়ার্ল্ড মার্কেটে আপনার বেড়ে গেছে। তার অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে আপনার এই এক্সপোর্ট ইম্পোর্টের যে বার বা সুযোগ সুবিধা, এই ব্যত্যয়ের কারণে শিপমেন্টের বা আপনার যে ফ্লাইট, এই সমস্ত নানান জটিলতার কারণে বেড়েছিল। কিন্তু আমাদের দেশে যে তারতম্যের কথা আপনি বলছেন সেটা আমরা কোভিড পূর্ববর্তী সময় থেকেই আমরা দেখে আসছি। এই যে আইভারমেকটিন যেটা বিক্রি হচ্ছে মুড়ি মুরকির মতো খাচ্ছে, এবং এখানেও আমাদের কিছু বিশেষজ্ঞ চিকিৎসক আছেন যারা আপনার এই গণমাধ্যম গুলাতে ওপেনলি এই সমস্ত প্রেসক্রাইব তারা করছেন, মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন, এবং সাধারণ মানুষ যে বাজার থেকে এই এক আইভারমেকটিন 5 টাকায় বিক্রি হচ্ছে, 15 টাকায় বিক্রি হচ্ছে। এর র ম্যাটেরিয়াল কোথার থেকে, চাঁদ থেকে কি সংগ্রহ করছে যে 15 টাকায় বিক্রি করে? আর যে 5 টাকায় বিক্রি করে সে কি আপনার চায়না থেকে বা ইন্ডিয়া থেকে বা কোরিয়া থেকে আনছে? আপনি ধরেন যে আমি ব্যক্তিগতভাবে জানি যে ব্রিটিশ ফার্মাকোপিয়ার যে আপনার যে ড্রাগ, এই বাংলাদেশে কেউ আমদানি করে না। যারা আমদানি করেন তারা মোটামুটি একই জোন থেকে করেন, হয় বেশিরভাগই করেন চায়নার থেকে করেন, ইস্ট ইউরোপের কিছু কান্ট্রি থেকে করেন, আপনার মালয়েশিয়া আর ইন্ডিয়া মেইন মেজর যে আপনার ইয়াটা সোর্স এগুলা তাদের, এবং এগুলো মার্কেটটা প্রায় কাছাকাছি। এবং আপনি যে কথাটা বললেন যে
খুব বেশি হইলে 2 পয়সা 4 পয়সা 5 পয়সা 10 পয়সা আপনার ডিফারেন্স হইতে পারে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে আমরা দেখি যে এই যে একটু আগে মুজিবুল বললেন যে আমাদের যে প্যারাসিটামল আমরা বিক্রি করি 1 টাকার কমে, এই প্যারাসিটামলের সাথে আপনার একটু ক্যাফিন অথবা আরেকটু অন্য কিছু মিলিয়ে আমরা সেটাকে 2.5 টাকায় বিক্রি করি। 5 পয়সার ওই 8 আনার প্যারাসিটামলের মধ্যে 5 পয়সার আর একটা দিয়ে মানে আপনার যে কম্বিনেশন ড্রাগ তৈরি করে এটার দাম 2.5 টাকায় করে দিচ্ছি। আরেকটা জিনিস এই যে আমি বলি, এটাকে নিয়ন্ত্রণ আপনি করতে পারছেন না, বলবেন না প্রতারণা বলবেন? এটা তো আপনার অবশ্যই এটা তো এক ধরনের প্রতারণা, এটা মানুষের সাথে প্রতারণা করে না, এক ধরনের প্রতারণাই আমি বলবো। আমার সাথে সবাই দ্বিমত পোষণ করতে পারেন, আমি একটা কথা বলি, সেটা দেখেন বাংলাদেশে আজকে ঔষধ শিল্পর উত্থান হয়েছে শুধুমাত্র 1981 সালের ড্রাগ পলিসির জন্যই, কিন্তু এদেশের যে এন্টারপ্রাইনাররা আজকে এই অবস্থায় আসছেন, যে যাই বলুক না কেন, যে সেই সময় সেই যুগান্তকারী আপনার পদক্ষেপ সেই ড্রাগ পলিসির জন্য। এবং এই ড্রাগ পলিসি পরবর্তী সময়ে আমাদের দেশের এই মানে ওষুধ শিল্প যখন শক্তিশালী হয়ে গেল, তখন তারা হচ্ছে সরকারের উপরে প্রভাব বিস্তার করে বিএনপি সরকারের সময় থেকে আপনার শুরু হলো যে আপনার হচ্ছে যে এই ড্রাগ পলিসি বারবার পরিবর্তিত হয়ে এখন এই ড্রাগ পলিসির যে নিয়ন্ত্রণের ক্ষমতা, সেই নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু এখন চলে গেছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে। এই ড্রাগ পলিসির যে ক্ষমতা, এটা প্রফেশনালিস্টদের কাছে আর নাই। কিন্তু যে আপনার হচ্ছে সিংহভাগ এই যে আপনার রেজিস্ট্রেশন, যেটা রেজিস্ট্রেশন হলো মূল বিষয়, যে রেজিস্ট্রেশন যে হবে যে ড্রাগটা, সেই রেজিস্ট্রেশনের আপনার যে কমিটি, সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2টা আমরা বলেছিলাম যে যেটা হচ্ছে যে পলিসির সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন আর একটা হলো প্রাইস ফিক্সিং। এবং সেই জন্য আপনার আমার তৎকালীন বিএমএর সভাপতিকে আপনার ওষুধ মানে মালিক সমিতির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে বিষয়টা হচ্ছে যে এত দূর, আপনি যে আপনার এই পরিস্থিতিতে আপনি কি করে যে আপনি বলবেন যে আপনার এই জায়গাটা আপনি নিয়ন্ত্রণ করবেন। আজকে দেখেন যে আপনার বিভিন্ন যে ঔষধ যেগুলো আপনার হচ্ছে যে যেখানেই আলোচনা হচ্ছে যে এটা কোভিডে কাজ করতে পারে, এটার কোনো সায়েন্টিফিক প্রুফ নাই, সেটাই আমরা যে বাজারে বিক্রি করছি, মার্কেটিং করছি, এবং আমাদের কিছু বিশেষজ্ঞ চিকিৎসক সেগুলো আমরা গণমাধ্যমে ওপেনলি মানুষকে খাবার জন্য অ্যাডভাইস করছি, এবং মানুষ গাটের পয়সা দিয়ে, যেটার বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ নেই, সেই ওষুধগুলো কিনে কিনে খাচ্ছে। এই যে একটা চক্র, এই চক্রর কারণে আমাদের দেশের সাধারণ মানুষ, গরিব জনগণ কিন্তু আপনার প্রতারিত হচ্ছে প্রকারান্তরে। এর মধ্যে তো অনেক কিছু আছে, আপনার 45 ড্রাগ, তারপরে আপনার ধরেন যে ভেজাল ড্রাগ, তারপরে আপনার ওই যে আপনার নিউট্রিয়েন্টের নামে যে সমস্ত জিনিসগুলো বাজারে বিক্রি হচ্ছে, এবং আমাদের সহকর্মীরা প্রেসক্রাইব করছেন যে বিভিন্ন ভাবে। এই যে আপনার একটা চক্র, এই চক্রটাকে আমাদের সরকারের যে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তারা যে কোনো কারণেই হোক তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা দেখি আমাদের সাথে একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, দর্শকের ফোনটি নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি অধ্যাপক আব্দুল আহাদ বলছিলাম, মৌলভীবাজার জেলার শমশেরনগর থেকে। বলুন। জি শুনছেন? জি, আপনার প্রশ্ন। জি, একটি চমৎকার প্রসঙ্গের অবতারণা করার জন্য ধন্যবাদ RTV কে। যেমন ধরেন 1 লিটার তেলের মূল্য যদি বৃদ্ধি হয় 5 থেকে 10 টাকা, তাহলে শতকরা হারে সর্বোচ্চ 4 থেকে 5 ভাগ বৃদ্ধি পায়। আবার পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা বাড়লে হইচই শুরু হয়ে যায়। কিন্তু ঔষধের বেলা পূর্বের কোনো ঘোষণা ছাড়াই আমরা দেখে থাকি 20 টাকার ঔষধের পাতা 30 টাকা হয়ে যায়, ক্ষেত্র বিশেষে ডাবল হয়ে যায়। এটা খুবই দুঃখজনক। এভাবে ঔষধ কোম্পানিগুলো বছরের পর বছর ঔষধের মূল্য নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে, কিন্তু আমরা সাধারণ ভোক্তা উপলব্ধি করলেও উপর মহলে কেউ কি কখনো ভাবছেন? বিশেষ করে একটি বিষয় লক্ষণীয় যে বিশেষ করে বিভিন্ন কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ ডাক্তার সাহেব ও ফার্মেসিগুলোকে ঔষধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী
তৈল থেকে শুরু করে গাড়ি বাড়িয়ে দিচ্ছেন, এবং এই সকল উপকরণ পেয়ে ডাক্তাররা ওই তাদের নির্ধারিত যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো ওষুধগুলোই লিখে থাকেন এবং তারা ওইভাবে করেই যাচ্ছেন। সেই কারণেই আমার বোধ হয় যে বছরের বছর এইভাবে ওষুধের দাম বেড়েই যাচ্ছে এবং এই নৈরাজ্য থেকে আমরা মুক্তি পাচ্ছি না। আমরা আশা করি। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা নেবার চেষ্টা করবো। ইকবাল আরসালান, আপনি যদি আপনার দর্শক যে কথাটা বললেন, এটা হচ্ছে যে আপনার তাদের মার্কেটিং যে পলিসি, এটা তো এক ধরনের ইনডাইরেক্ট ব্রাইবিং। আসলে আমি পরিষ্কার বলবো, তার মানে যে আপনার ওষুধ কোম্পানিগুলো যে আপনার ব্রাইব করছে যে বিভিন্ন ভাবে, যে এটা ওপেন সিক্রেট যে আপনার হচ্ছে যে আপনার আগে আমার বাবাও একজন চিকিৎসক ছিলেন, ঠিক আছে, তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন। আমরা দেখতাম যে আপনার রিপ্রেজেন্টেটিভরা যখন একটা নতুন ওষুধ মার্কেটে আসতো তখন তারা একটা দুটো আপনার ফাইল বা একটা কোর্স তারা তাদেরকে দিত যে রুগীর উপরে যাতে ব্যবহার করে এটার মানে উনি এফিকেসিটা দেখতে পারে। অথবা দেখতাম যে আপনার বৎসরে একটা ক্যালেন্ডার তারা যে দিত, এটা দেখতাম যে আপনার হচ্ছে যে ওষুধ কোম্পানির যে প্রমোশনের সিস্টেম। আর এখন ওষুধ কোম্পানি প্রমোশন করে হলো ঘটি বাটি বদনা সবই দিচ্ছে। তো এই যে এইটা দেওয়ার তাহলে মানে উদ্দেশ্যটা কি আসলে ওষুধ কোম্পানি? আর এই যে ওষুধ কোম্পানি এই টাকাগুলো খরচ করে, কত হাজার কোটি টাকা খরচ করে, এবং এই যে হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা যে আপনার মার্কেট থেকে যে বাণিজ্য করে নিয়ে যাচ্ছে, সেটাই আপনার আমার দেশের সাধারণ জনগণ, গরিব জনগণ, তারা কিভাবে যে আপনার মানে আপনার উপকৃত হচ্ছে। মানে আমি যদি বলতে চাই যে টাকাটা যখন খরচ করে, ইকবাল আরসালান, টাকাটা যখন খরচ করে নিশ্চয়ই ওই ভোক্তাদের উপর থেকেই টাকাটা। অবশ্যই ডেফিনেটলি যে আপনার ওই যে প্রাইস থেকে তো আপনার যে তাদের যে প্রমোশন যে মানি, ধরেন যে একটা ওষুধের র মেটেরিয়াল তার আপনার প্রাইসিং তারা যে করার সময় তো বিভিন্ন যে প্রাইসিং এর মধ্যে এটাও নিশ্চয়ই ধরা থাকে, এবং এটা গরিব জনগণের উপর থেকে যাচ্ছে। তো আর যখন আপনার হচ্ছে যে আমি ডাক্তার, আমি যখন ধরেন আমি এইভাবে জিজ্ঞেস করবো, আমি একটা কথা বলি আপনাকে, আমি নাম বলবো না কোম্পানির, আমি ওষুধের নাম বলবো না, তাহলে বুঝে যাবেন একটা খুবই মানে সেন্সিটিভ মানে ড্রাগ, এবং মানে আপনার টার্মিনাল যে পিপুলের জন্য, মানে আপনার যারা একজন যাদের জীবন অবসান হয়ে যাচ্ছে তাদের জন্য একটা ওষুধ ব্যবহার করা হয়, এবং সেই ওষুধটা দাম একটা কোম্পানির একদিন এমডি কোনো কারণে আসছে একটা ওই ডিপার্টমেন্টে, আসার পরে তাকে রিকোয়েস্ট করা হলো যে আপনি যে এই ওষুধটা এইভাবে লোকজন খায়, এরা নিঃস্ব অসহায়, তো এইটার প্রাইস এত বেশি হয় কেন? উনি ওইখানে টেলিফোন করে, আপনি বিশ্বাস করেন ওই ওষুধের 25% কস্ট ওইখানে বসেই কোনো মায় ফেললেন উনি, বলছে ঠিক আছে এটার কস্ট এই করো। উনি শুনলেন, ওদের সাথে আলাপ আলোচনা করলেন, আলোচনা করে উনি বললেন যে এটা 25% কস্ট কমাই দাও। এটা তো সম্ভব রে ভাই। তো এখন একটা লোক একটা ড্রাগে যখন পারে, আমি বুঝলাম যে 25% কমাইলো, তাহলে 20% কমানো যায় অন্য জায়গায় বা এরকম। আর এই যে আপনার যে যতই আপনার আমরা অজুহাত দেই বা পক্ষে কথা বলি, যে খোরা যুক্তি দেই 5 টাকা আর 15 টাকা, বা এই যে আপনার কোভিড কে সামনে রেখে যে সমস্ত ওষুধগুলো মার্কেটে নিয়ে এসে যে প্রাইস আমরা যে ফিক্সড করেছি, যে এক একটা ওষুধের যে অ্যান্টিভাইরাল ড্রাগ নিয়ে আসছি, এবং এগুলো যেভাবে প্রাইস ফিক্সিং করছি, এবং আমাদের কিছু লোক যেটা প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ব্যবহার করছি, যে অ্যাবিউজ অফ যে ড্রাগ, সেটাও তো আপনার হচ্ছে যে মানুষকে যে আপনার আউট অফ পকেট যে এক্সপেন্ডিচার বাড়ায় দিচ্ছে। মানে নানা ভাবে যে আপনার এই ওষুধকে কেন্দ্র করে যে আমার দেশের মানুষের যে আপনার যে একটা প্রেসক্রিপশন, যে একটা মানে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের যদি আপনি 65%, আমরা এখন বলি 67%, এই 67% এর আপনার কত পার্সেন্ট হচ্ছে যে ড্রাগে যাচ্ছে আর কত পার্সেন্ট যাচ্ছে আদার এক্সপেন্ডিচার। এক্স্যাক্টলি সিংহভাগই হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার এই মানে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে ড্রাগ। জি
ধন্যবাদ ধন্যবাদ। আপনার কাছে এর বিশ্লেষণ নিয়ে আপনার কাছে আবার আমি হয়তো আসবো। অধ্যাপক ডক্টর আফামুল রুহুল হক এমপি, ওষুধের মূল্য নিয়ে ন্যায্য বন্ধে কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। আমরা কিন্তু দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তাহলে সরকারি সংস্থাগুলো কি করছে? হ্যাঁ, এটি সুন্দর আলোচনা। আমার মনে হয় অনেক বিজ্ঞ ব্যক্তি এখানে আছেন। ফারুক সাহেব আছেন, উনি অনেকদিন ধরে এটি নিয়ে আলোচনা করছেন। আর দাম কয় টাকা, একটা জিনিসের দাম কয় টাকা হবে, এটি নির্ধারণ তো নানান রকম করে হয়। আমি যেহেতু কিছু কিছু ওষুধ শিল্পর সাথে ছোটখাটো ভাবে জড়িত, আমার আরেকজন ছোট ভাই আছে, সেও জানে, ফারুক সাহেব তো খুব ভালো করেই জানে। ওষুধের যে দাম নির্ধারণ করা হয় তার বেশিরভাগ, তার 2/3 হচ্ছে মার্কেটিং খরচ। ইকবাল সাহেব বলছিলেন যে অন্য জিনিস, যে যে আসলে র মেটেরিয়ালস এবং অন্যান্য জিনিসপত্রের যে দাম হয়, তার মেজর পোর্শনটা হচ্ছে মার্কেটিং এর খরচের জন্যই ওষুধের দাম বাড়ে। আর যে যে কথা বলছিলেন যে কোনো কোম্পানির 5 টাকার জিনিস কোনো কোম্পানি 10 টাকা বা 20 টাকা করে, বেশিরভাগ এটা তার প্রফিটেবিলিটি এবং সে যে বিক্রি করতে পারবে, এটা তার পুশ করার ক্ষমতা আছে এবং দাম বাড়িয়ে মানুষজনকে বুঝাতে পারবে, সেই ক্ষমতার বলেই তারা দামটা বাড়িয়ে দেয় এবং সেটি সেল হয়। তো এখানে আমার মনে হয় আপনি যেটা সকলে যেটা বলছেন, আমার মনে হয় সব ওষুধেরই, আমাদের 125-30টা ওষুধ শুধু নয়, আমার মনে হয় সব ধরনের ওষুধ এবং একটা সিলিং থাকা উচিত এবং সেটি এটি নির্ধারণ করা উচিত। আমি বলে মনে করি যে এই ওষুধের দাম কি হবে সকল সময় মনিটরিং করা উচিত। এবং এর সাথে করে আমাদের যে রিটেল সেলার্স যারা আছে, তারা কিন্তু সবচেয়ে বেশি জড়িত এবং তারাই কিন্তু এই ওষুধের মানে দামটা বেশি করে বাড়িয়ে দেয়। ওই যে বলছিলেন 10 টাকার ওষুধ 110 টাকা, তো সেই জায়গায় ওখানে 100 টাকা বাড়িয়ে দিয়ে দিল, যে বুঝছে যে এখন তার দাম আছে, এখন মার্কেটে চলবে। এখানে কিন্তু রিটেল যারা সেল করছে এটা তাদের দৌরাত্ম্য এবং সেখানে কন্ট্রোল করার দরকার আছে। সুতরাং আমাদের মনিটরিং যে কথা বলছিলেন, সকলের মনিটরিং একেবারে টপ টু বটম মনিটরিং করা, সেই সক্ষমতা সরকারের, বিশেষ করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা ড্রাগ ইন্ডাস্ট্রি, ড্রাগ আমাদের যাদের করার কথা, সেখানে সেই রকম সক্ষমতা খুব বেশি আছে বলে মনে হয় না এবং করাও হয় না। করলে একদিন মিটফোটে গেল, তারপর দিন গেল, 2 দিন গেল, তারপরে আর নাই। আর সে হয়তো ঢাকা শহরের কিছু কিছু জায়গায় হলো, আর কিন্তু ঢাকার বাইরে কোথাও হলো না। সুতরাং এই মনিটরিং শুধু এভাবে করলেই হবে না। আমরা যেমন প্রাইস ফিক্সিং যেমন আমরা করেছি, আমরা সরকারি নিয়ম করেছি, আপনারা জানেন যে আমরা একটা লাল সবুজের মোড়কে ওষুধ দিয়েছি, এটি যার ঘরে পাওয়া যায় সে শাস্তি পায়। হ্যাঁ, তো সুতরাং যে ওষুধ বিক্রি করবে 10 টাকার ওষুধ 100 টাকা, সে তাকেই ধরতে হবে, ওকে বললে হবে না। ও যদি বলে যে কোম্পানির কাছ থেকে আমি, কোম্পানি আমার 100 টাকা দিয়েছি সুতরাং আমি 10 টাকা প্রফিট করে ফেলেছি, তাকে বলতে হবে তুমি সেটা কিনতেই পারবে না। আমাদের দেশে কিন্তু আরো একটি বড় বিষয় এখানে আলাপ আলোচনা হচ্ছে না, যে ঔষধের ব্যাপারে এবং সেলস এর ব্যাপারে। আমার মনে হয় বাংলাদেশের মতো যত্রতত্র ঔষধের দোকান খুব কম আছে, আমাদের আশেপাশের দেশেও কিন্তু নেই। আপনি পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়া এবং কলকাতা যান, এরকম সারি সারি একেবারে ওষুধের দোকান হাজারে হাজারে, এবং একেবারে আনলাইসেন্স পিপুল ওষুধ বিক্রি করছে, এটি কিন্তু করা হয় না। এবং প্রেসক্রিপশন ছাড়া ঔষধ দেওয়া প্রায় অন্য, বিশেষ করে অনেক জায়গায় বন্ধই হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করতে মোটেই পারি না। সুতরাং এটি কিন্তু অত্যন্ত জরুরি বিষয় যে আমাদের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ তো হবে না। এবং অ্যান্টিবায়োটিক শুধু না, এই ওটিসি যেগুলো বলে, যে ওভার দি কাউন্টার যেগুলো কেনা যায়, প্যারাসিটামল, আইবুপ্রোফেন, গ্যাসের ওষুধ, মানে অ্যান্টাসিড, এই ধরনের ওষুধ ছাড়া আমাদের কোনো যেসব ওষুধ আছে সেগুলোকে প্রেসক্রিপশন ছাড়া আপনার কিছুতেই দেওয়া যাবে না। এবং এই যে যারা সেলস, যেগুলো ঔষধের দোকানদারি বা ঔষধের যেসব যারা বিক্রি করছে দোকান, তাদের সেখানে কোয়ালিফাইড লোক থাকে না, তারা ওষুধ ঠিক মতো বুঝিয়ে দিতে পারে না। আপনি বাইরে যেয়ে যদি ওষুধ কিনে থাকেন তাহলে দেখবেন একজন ফার্মাসিস্ট এসে, সে কিন্তু আমি পরিচয় দিলাম যে আমি ডাক্তার, কিন্তু তারপরেও সে কিন্তু এই ওষুধটার দোষ কত, কখন খেতে হবে, কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সে কিন্তু আমাকে বুঝিয়ে দিল। আমি বলছি যে আমি ডাক্তার, দ্যাট ইজ নট হিজ প্রবলেম। প্রবলেমটা সে কিন্তু তার ডিউটিটা সে কিন্তু করে গেল। তো এই জায়গাগুলোতে আমাদের আসতে হবে, এগুলোকে ঠিক না করতে পারলে শুধু ওষুধ ঠিক করলে হবে না। আমাদের সেলস, আপনি জানেন মিটফোর্ডে সব সব রকম ওষুধ পাওয়া যায় নকল। তো নকল ওষুধ যার ঘরে পাওয়া যায় তাকে ধরতে হবে,
কে বানাচ্ছে বা কোথাতে বানাচ্ছে তা ধরতে যেয়ে কোনো দরকার নেই। যার ঘরে রাখবে তাকেই পানিশমেন্ট করতে হবে এবং পানিশমেন্ট দিতে হবে। যেমন প্রথম দিকে বলছিলেন যে ওষুধ আপনার এই যে বড় বড় দোকানে নকল ওষুধ পাওয়া যায়, 10,000 টাকা 1 লাখ টাকা ফাইন করলেন। সেকেন্ড টাইম এর মধ্যে আপনারা দেখেছেন গত 2-3 বছরে 2-3 বার একই দোকানের নামে এসেছে যে সেখানে পাওয়া যায়। তো সেখানে ইট শুড বি ক্লোজ কমপ্লিটলি। এর কোনো পানিশমেন্ট ওই রকম হতে হবে যে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইমে যদি হয় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা একেবারে করা ক্লোজ। যায়। এটা এই নামে আর ওই দোকান চালুই করতে পারবে না। মানে প্রতিবার যাবার 1 লাখ টাকা করে আমি পেনাল্টি করব, এটা দিয়ে আসলে এদেরকে ধরা যাবে না, আপনি বলতে চাচ্ছেন? সুতরাং আপনার যেমন বিদেশে যেমন ড্রাইভিং লাইসেন্স আছে না, যে 5টা প্রত্যেকবার করে 1টা করে ডট কাটা যায়, 5টা ডট কাটা গেলে আপনার সারা জীবনের জন্য লাইসেন্স ক্যান্সেল কাটা যায়। সেরকম আপনার কাছে আমি আবার আসবো জনাব জাহিদুল হাসান পিন্টু। যে কোনো হাসপাতালের সামনে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ভিড় লেগে থাকে। কারো হাতে প্রেসক্রিপশন দেখলেই তারা সেই প্রেসক্রিপশন দেখতে চায়, ছবিও তুলে নেয়, কেউ ছো মেরে হাত থেকে প্রেসক্রিপশন কিনে নেয়, দেখ কি দিয়েছে। অভিযোগ রয়েছে কিছু কিছু ডাক্তার বিভিন্ন উপহারের বিনিময়ে, সবাই নয়, কিছু কিছু ডাক্তারের কথা বলছি, নির্দিষ্ট কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করে। এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, তো দীর্ঘদিন ধরে জি, এটা চিকিৎসকদেরও একটা যেটা আরসালান ভাই বলছিলেন ব্রাইব, এটা আসলেই ঘুষ। ডাক্তাররা এক ধরনের ঘুষ নেন এবং ওষুধ কোম্পানিগুলো সেই ঘুষ দেয়। এখানে যেটা বলা হচ্ছিল প্রায় 24,000 কোটি টাকার বোধহয় ব্যবসা, আমি একটা সার্ভেতে দেখলাম, এই মার্কেটিং বলেন, এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলেন, আর আপনার এই ডাক্তারদের এই ঘুষ দেওয়া, এই জায়গাটা যেটা রুহুল হক স্যার বলছিলেন যে 1/3, এটা 6,000 কোটি টাকা আমি দেখলাম যে এই কোন একটা আলোচনায় বলা হচ্ছে যে 6,000 কোটি টাকা ব্যয় হয় এই ক্ষেত্রে। তা আপনি হিসাব করেন এই 6,000 কোটি টাকা তো আপনার ভোক্তাদের কাছ থেকে তারা উঠিয়ে নিচ্ছে। সার্বিক এই আলোচনা আমার যেটা মনে হচ্ছে যে এখানে পুরো বিষয়টা চলছে লাগাম ছাড়া। এখন কেউ কাউকে আপনার নিয়ম আছে, নিয়ম মানা হচ্ছে না। এই নিয়মটা মানার জন্য যে কেউ দেখবে সেটাও তো আমি দেখছি না। এখন ধরেন যে ওষুধ নীতি যেটা আরসালান ভাই বললেন, এই যে 82 ওষুধ নীতি, আমি সেটা নাই বললাম, সেটা 2005-এ একবার সংশোধন হলো, আবার 2016-তে বোধহয় নতুন একটা হলো। 2016টাও যদি আমি ধরি, ওখানেও তো বলা আছে যে আপনার এই সুলভ মূল্যে ঔষধের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য যৌক্তিকভাবে ওষুধের মূল্য নির্ধারণ করতে হবে। আরো বলা আছে জনস্বার্থ বিবেচনা করে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করতে হবে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতি বছর অন্তত ওষুধের মূল্য তারা বসে এটা ঠিক করবে। এগুলো কি হচ্ছে? এগুলো তো আমি হতে দেখি না। এখানে আসলে পলিসিটা যেটা আপনার যে এই ভোক্তাদের স্বার্থে পলিসি হবে না ব্যবসায়ীদের স্বার্থে পলিসি হবে, এই জায়গায় একটা কনফ্লিক্ট হয়। দুইজনের স্বার্থেই পলিসি হওয়া উচিত। এখন আমি যেটা দেখি যে পলিসি গুলো কিনে নেয় সরকারের কাছ থেকে, পলিসি ব্যবসায়ীরা কিনে নিচ্ছে, ব্যবসায়ীরা কিনে নিয়ে ওই পলিসিটা তাদের মতো করে বাস্তবায়ন করে যাচ্ছে। এখানে যে দায়িত্বটা যাদের ছিল সরকারের বা ওষুধ প্রশাসন অধিদপ্তরের, সেই দায়িত্বটা যে কারণে পালন করতে পারছে না। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে আপনি আরো শক্তিশালী করছেন না কেন? ওষুধ প্রশাসন অধিদপ্তরকে আপনি দরকার হয় এই কোনো ক্ষেত্রে বিচারিক ক্ষমতা দিয়ে দিতে পারেন, তাদেরকে আলাদা একটা বাহিনী করে দিতে পারেন যে যান ওই যে আজকে রেট দিয়ে কালকে আবার অফ হয়ে গেলেন, এই যে যেটা রুহুল হক স্যার বললেন যে যার কাছে পাওয়া যাবে তাকেই ধরতে হবে, যে বানাচ্ছে তারে ধরা যাবে না, তা না, যে বানাচ্ছে তাকেও ধরতে হবে। কারণ আপনি যখন বানাবেন, যার কাছে থাকবে তারে যখন পানিশ করবেন, আবার আরেক দোকানে এসে দিবে, বিভিন্ন দোকানে দিয়ে যাবে, দুটো চক্রকে ধরতে হবে। এখন আমি যদি দেখি এই চক্রগুলো সরকারের ভিতরে, যেটা যে সরিষার মধ্যে ভূত বলা হচ্ছে, এই জায়গাটায় যদি আমি হাত না দেই, এই জায়গাটায় হাত আমি কেন দিচ্ছি না? আমি দিচ্ছি না হলো আমি জনগণকে ভালোবাসি না আমি এই ব্যবসায়ীকে ভালোবাসি। সরকারের পলিসি ওই জায়গাটায় আপনার হাত দিতে হবে। আপনি যদি জনগণকে ভালোবাসার কথা বলেন, ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে পারেন। আমি বলছি না যে ব্যবসায়ীরা এই দেশে ব্যবসা করবে না, ব্যবসা করবে, কতটুকু ব্যবসা করবে সেটা নির্ধারণ সরকারকে করে দিতে হবে। আপনি ইচ্ছা মতো দাম নির্ধারণ করতে পারেন না, যেটা এই যে 94-এ যেটা আপনার এই ব্যবসায়ীরা এই ক্ষমতাটা নিয়ে নিয়েছে। আগে তো আপনার সরকার নিয়ন্ত্রণ করতো মূল্য নির্ধারণের ক্ষেত্রে। আমি বুঝলাম মুক্তবাজার অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি এই না যে আপনি 5 টাকার জিনিস 500 টাকা বিক্রি করবেন,
মুক্তবাজার অর্থনীতি এই না আপনি আপনার মতো ইচ্ছা করে দাম নির্ধারণ করবেন। আপনি জনগণের কথা যদি, না হলে সরকার আছে কেন? তা তো সরকার দরকার নাই, ব্যবসায়ী রাষ্ট্র চালাবে। এই জায়গাটাই আমি যা দেখছি, এই দুর্বল ব্যবস্থাপনা, দুর্বল নজরদারি এবং দুর্বল আইন কার্যকরের ক্ষেত্রে, এই প্রতিটার ক্ষেত্রেই সরকারি ব্যবস্থাপনা দায়ী, সরকারের পলিসি দায়ী। এই পলিসিটাকে আপনার যদি শক্তিশালী করেন, আইনটাকে শক্তিশালী, আইনের প্রয়োগকে যদি শক্তিশালী করেন, দেখবেন যে এগুলো একের পর এক ঠিক হয়েছে। শুধুমাত্র 1 লাখ টাকা জরিমানা দিয়ে আপনি কয়জনকে শাস্তি দিবেন? 2 লক্ষ ফার্মেসির কথা বললেন, 2 লক্ষ ফার্মেসি রেট দিতে পারবেন আপনি? পারবেন না, এটা কারো পক্ষে সম্ভব না। তো আপনার সিস্টেমটাই এমন হতে হবে যে ওই ফার্মেসি 2 লক্ষই হবে কেন, আমার আদৌ 2 লক্ষ ফার্মেসি দরকার কিনা, এটাও যেমন আমার দেখতে হবে। আমি ওষুধের দাম 10 টাকারটা 10.5 টাকা হয়ে গেল, একই বছর একটা ওষুধের দাম 4 বার পরিবর্তন করলো এক ওষুধ কোম্পানি, কেউ এটা নজরে নিল না কেন? যে নজরে নিচ্ছে না তাকে কাঠগড়ায় দাঁড় করান। এই শুলে চড়ানোর অভ্যাস আমাদের নেই। আমরা এত লিবারেল হয়ে গেছি এই সমস্ত চুরি, বাটপারি, দুর্নীতির ব্যাপারে, যে কারণে আপনার সবাই পেয়ে বসছে। এই সবাই পেয়ে বসার, আর আমরা ভোক্তারা যারা, আমরা অর্গানাইজ না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমরা ভোক্তারা অর্গানাইজ না। যেটা মালিকরা অর্গানাইজ, যেটা ব্যবসায়ীরা অর্গানাইজ, যেটা আপনার ওই সিন্ডিকেট অর্গানাইজ, তারা তাদের মতো করে আদায় করে নিতে পারে। আমরা সাধারণ জনগণ যেহেতু অর্গানাইজ না, আর আমাদের রাজনৈতিক শক্তিও, বিরোধী পক্ষ বলেন, যেই চক্র বলেন, যারা আমাদেরকে অর্গানাইজ করার কথা, তারাও অর্গানাইজ না। যে কারণে এই দেশের মানুষের আজকে শুধুমাত্র এই ওষুধের ক্ষেত্রে না, তো আমি সর্বক্ষেত্রেই তো এই ধরনের এই নৈরাজ্য দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আমি মুক্তি আপাত দৃষ্টিতে দেখছি না। যদি আপনি জনগণকে ভালোবাসেন, তারপরে আপনি দেখবেন যে ফলাফল পাচ্ছেন। আমি এর বেশি কিছু আমি এখানে বলতে পারছি। জি, ধন্যবাদ। আমাদের সাথে কি ফোন আছে? দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ শরীফউদ্দিন, আমি সিলেট থেকে বলছি। ফোনটি পড়ে গেছে। অধ্যাপক আবু ফারুক, নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার করে ওষুধ প্রস্তুত করার অভিযোগ রয়েছে। আপনি যদি বলেন দেশীয় ওষুধের মান যাচাইয়ের কি ধরনের ব্যবস্থা আছে, এবং এই কোম্পানিগুলোর বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেবার কি কোনো নজির আছে? আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। ধন্যবাদ। এই ধরনের নজির আসলে খুব বেশি নেই, আমরা দেখি না। যদি এই ধরনের নজির থাকতো তাহলে কিন্তু পত্রপত্রিকাতে, মিডিয়াতে এগুলো আসতো। এখন এটা কিন্তু পড়তে হবে, না করলে যেটি হবে সেটি হলো ওই যে পোয়াবারো অবস্থা, এই পোয়াবারো অবস্থাটার অবসান যদি আমরা না ঘটাতে পারি, তাহলে কিন্তু ওই যে ভোক্তা বা রোগীর যে সুবিধাটুকু, জনগণের যে সুবিধাটুকু, সেটু আমরা পাবো না। আমার কাছে মনে হয় যে আলোচনাটি আমাদের এই বন্ধুরা করলেন আজকের এই অনুষ্ঠানে, সেখান থেকে 3টি জায়গাতে যদি আমরা একটু কনসেন্ট্রেট করি। প্রথমত আমাদের ওই যে, আমি আবারও সেই জায়গাতে আসি যে কাঁচামালটা যেহেতু বাইরে থেকে আসে এবং সেখানে প্রাইস ডিফারেন্সের ব্যাপারটা যেহেতু চলে আসছে, বারবারই আমরা শুনছি ওটা, আমাদের এপিআই পার্টটা যদি আমরা চালু করতে না পারি, ওটা যদি এইভাবেই থাকে, তাহলে তো এরকমই চলবে। যদি আমরা ওইটাকে চালু করি, তাহলে কিন্তু এখানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে এবং এটি খুব ট্রান্সপারেন্ট হয় যে কোন ওষুধের দামটা কত হতে পারে। কাঁচামালের দামটা এখান থেকে, যেহেতু কাঁচামালগুলো সবগুলোই, যেই কাঁচামালটা আপনি এখানে তৈরি করতে পারবেন, সেই কাঁচামালটা বাইরে থেকে আমদানি করতে হবে না। তো এবং বিশাল বড় একটা প্রজেক্ট এটা, এই প্রজেক্টটাকে আমাদের বাস্তবায়ন করা দরকার, এবং তার ফলে কাঁচামালের উপরে যে নির্ভরতাটা বাইরে থেকে আসে এবং সেখান থেকে যে রিলেটেড সমস্যাগুলো, সেগুলো কমে যাবে। 1। 2 হচ্ছে ওই যে মেয়াদ উত্তীর্ণ বা কাঁচামাল, কিংবা কাঁচামালের আরেকটা ভাগ প্রকার আছে, সেটা হলো ইম্পিউরিটিস। একটা কাঁচামালের মধ্যে 10% ইম্পিউরিটি যদি থাকে, তার যা দাম হবে, এবং 0.5% ইম্পিউরিটি থাকলে তার দাম কিন্তু অনেক বেশি হবে। এখন আপনি যদি শুধুমাত্র একটা অ্যান্টিবায়োটিক, ফর এক্সাম্পল, আপনি অ্যান্টিবায়োটিক, একটা সেফট্রাডিন, একটা অ্যান্টিবায়োটিক আপনি বাজার থেকে কিনবেন, তো আপনি শুধুমাত্র সেফট্রাডিন দেখলেই যদি ওকে করে দেন, তাহলে তো হবে না। আপনাকে দেখতে হবে যে তার পিউরিটি স্কেলটা কেন। যদি সেখানে দেখা যায় যে আমার যেটা ইকবাল আরসালান ভাই বলছিলেন যে বিপি গ্রেডের জিনিস কেনা হচ্ছে কিনা, বিপি গ্রেডে যদি বলা থাকে যে এত পার্সেন্টের বেশি ইম্পিউরিটিস থাকতে পারবে না, কোন কোম্পানি যদি তার চাইতে অনেক বেশি ইম্পিউরিটিস দিয়ে কম দামে জিনিসটা নিয়ে আসে, এটাকে বন্ধ করতে হবে, কারণ এটা নিম্নমানের হচ্ছে ওষুধটা।
এই ওষুধটা খেয়ে আমার তো কাজ হবে না। তো সেক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু আমাদের দেখা দরকার। যদি আমরা এপিআই পার্কটা করতে পারি তখন কিন্তু আমরা এই পিউরিটি কন্টেন্ট এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং এটা একটা বড় ফাঁক, যেই ফাঁকের মধ্য দিয়ে অনেক অসাধু ব্যবসায়ী তারা ঢুকে পড়ছে এবং তারা মুনাফাটা করছে। তো এটা আমি খুব জোর দিয়ে আবারও বলি যে আমাদের আসুন সবাই আমরা কথা বলি, আমাদের এপিআই পার্কটা আমাদের চালু করতে হবে। আমরা ওষুধে মোটামুটি ভালো অবস্থায় আছি, 98% ওষুধ আমাদের অ্যানুয়াল ডিমান্ডে আমরা তৈরি করতে পারছি, কিন্তু তার কাঁচামালগুলো আমরা 83% কাঁচামাল বাইরে থেকে আসে। এটা তো হতে পারে না। আমরা এটাকে আমরা অ্যালাউ করছি, এটাকে আমাদের জোর দিয়েই আমাদের চালু করা দরকার। দ্বিতীয় হলো ওই যে ভোক্তাদেরকে আমরা বলবো যে আপনারা ওষুধ কেনার সময় আমার প্রশ্ন হলো এই প্রজেক্ট যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে পরে সেটা কেন এত ধীর গতিতে এগোচ্ছে? এটা আমার জানা নাই। তবে আমি মনে করি যে কোনো ভালো কাজ এগুলো একটু দেরিতে যাতে হয় তার জন্য অনেকে তৎপর থাকে। তো যাই হোক, সেটা আমরা জানি না, এটা খুঁজে বের করাটা জরুরি। আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা বলবো যে এটা খুঁজে বের করা যায় কিনা। ভোক্তাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হলো যে আপনারা যদি ওষুধ কেনেন তখন চেষ্টা করেন আশেপাশে মডেল ফার্মেসি আছে কিনা সেখান থেকে ওষুধটা কিনতে। সেখান থেকে কিনলে লাভটা হলো যে আপনি ভেজাল, নকল, চোরাচালানকৃত, মেয়াদ উত্তীর্ণ এইসব ওষুধগুলো পাবেন না। আর এমআরপি যেটা লেখা থাকবে সেই দামে আপনাকে ওষুধটা সে বিক্রি করবে। এটা কিন্তু মডেল ফার্মেসি করার পিছনে যারা পিন্টু কিছু একটু বলতে চায়, ডক্টর ফারুক, আমরা পিন্টু আচ্ছা ঠিক আছে, পিন্টু ভাই কথাটা শুনি, আমার কিন্তু বক্তব্য শেষ হয়নি, আমার আরেকটা জি না, আপনার কাছে আমি আসবো। যারা পিন্টু কথা বলছে স্যারকে আমি বলছি যে মডেল ফার্মেসির কথা বলছেন না, এই লেটেস্ট অভিযানে মডেল ফার্মেসিতেও আপনার ভেজাল ওষুধ পাওয়া গেছে পিন্টু, এবং সেই ক্ষেত্রে সরাসরি লাইসেন্স বাতিল করেন। সরাসরি ওষুধ নীতিতে যেটা বলা আছে, এইবারে 2016 সালের ওষুধ নীতিতে আমার সংযুক্ত থাকার একটা সুযোগ হয়েছিল। আমার মনে আছে যে মডেল ফার্মেসি প্রপোজ যখন আমরা করি তখন কিন্তু আমরা আটঘাট বেঁধেই করেছি যে কি করলে কি শাস্তি হবে। এই শাস্তিটুকু আপনি কেন এই 14 বছর 18 বছর ঝুলিয়ে রাখবেন? আপনি তাৎক্ষণিকভাবে শাস্তি দিচ্ছেন না কেন? এবং তাৎক্ষণিকভাবে শাস্তি দিলে কিন্তু মডেল ফার্মেসি হোক আর যেটাই হোক সবাই কিন্তু নিয়মটা মানতে বাধ্য হবে। এবং মডেল ফার্মেসিতে শাস্তি হলে শুধু মালিকের শাস্তি হবে না, ওখানে ওষুধের দোকানগুলোতে, বাংলাদেশে ওষুধের দোকানগুলোতে কোনো গ্রাজুয়েট ফার্মাসিস্ট নাই, কিন্তু মডেল ফার্মেসিতে গ্রাজুয়েট ফার্মাসিস্টকে থাকতে হবে। যদি গ্রাজুয়েট ফার্মাসিস্ট ওখানে ভেজাল ওষুধ বা বেশি দামে ওষুধ বিক্রি করে তার লাইসেন্সটাও কিন্তু বাতিল হয়ে যাবে, সে সারা জীবনে আর ফার্মেসি প্র্যাকটিস করতে পারবে না। অত বড় ঝুঁকি সে নেবে না। আপনি দুই একটা এক্সাম্পল সেট করেন, দেখবেন যে অন্যগুলা সবাই সোজা হয়ে গেছে, তখন আর এই সমস্যাগুলো থাকবে না। আমার বিশ্বাস যে আমরা শাস্তি দিচ্ছি না, শাস্তি দেওয়াটা কিন্তু খুব জরুরি। আর এই মডেল ফার্মেসি শাস্তি হলে সংখ্যায় কম কিংবা দৃষ্টান্তমূলক শাস্তি দেখাতে গেলে, জি আমাদের সাথে একটি দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম রবিন, আমি রাজশাহী থেকে বলছিলাম। জি রবিন বলুন। জি, আমার একটা প্রশ্ন। আমি একজন ডায়াবেটিসের রোগী, আমি একটা ওষুধ খাই লিনাগ্লিপটিন, যেটা আমাদের বাজারে প্রচলিত আছে লিনাগ্লিপটিন। আমি কোম্পানির নাম বলছি না। এই লিনাগ্লিপটিনটার দাম হলো, একটা কোম্পানি আছে 22 টাকা, সেম লিনাগ্লিপটিন আরেকটা কোম্পানি বাজারে দিচ্ছে 8 টাকা। আমার প্রশ্নটা হলো, যেখানে এই যে মাঝখানের 14 টাকার ডিফারেন্স, এইটা কেন? ওষুধ প্রশাসন তো মনে হয়, আমি যতটুকু জানি ওষুধ প্রশাসন একটা দাম নির্ধারণ করে দেয়, যে সেম লিনাগ্লিপটিন 22 টাকা আর 8 টাকা, তাহলে কি যে 8 টাকায় কিনতেছে সে প্রতারিত হচ্ছে যে ওষুধের মধ্যে কিছু নাই, না যে 22 টাকা সে প্রতারণা করতেছে, যে এই ভক্তদের ঠকাচ্ছে, যে এই যে 14 টাকার ডিফারেন্স? আমার জিজ্ঞাসা আপনার। ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। প্রফেসর ফারুক, আপনি যদি দর্শকের প্রশ্ন, এখানে উত্তর হতে পারে তিনটা, পসিবল উত্তর তিনটা। আমরা জানি না কোনটা সঠিক, কিন্তু এখন খুঁজতে হবে, এবং এই খোঁজার দায়িত্বটা হচ্ছে সরকারি দপ্তর, যেই দপ্তরটি আমাদের এই নিয়ন্ত্রণটা করেন। আমরা জনগণ যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদের। প্রথমটা হলো যে হতে পারে ওই যে লিনাগ্লিপটিন, ওখানে লিনাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন এই ওষুধগুলো অতি সাম্প্রতিক ওষুধ এবং ওদের দাম বেশি, আমরা স্বীকার করি, কিন্তু সেটা 8 টাকা 22 টাকা হওয়ার মতো না।
তাহলে যে কোনো একজন ভুল করছেন। হয় ওই ভদ্রলোক 8 টাকার ভদ্রলোক উনি ইম্পিউরিটিস বেশি এই ধরনের র মেটেরিয়াল আনছেন যেটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন খেয়াল করছেন না, কিংবা আরেকটা হতে পারে যে ওই যে 22 টাকা যিনি নিচ্ছেন তিনি আসলে 22 টাকা নেওয়ার মতো না, এটা আরো কম হতে পারে, তিনি হয়তো বিভিন্ন রকমের প্রভাব বিস্তার করে সেটা করছেন, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে আসলে এই যে 8 টাকা এবং 22 টাকার যে প্রাইস যে নিয়ন্ত্রণটা করা হলো, প্রাইসটা ঠিক করা হলো, এটা কিন্তু কোম্পানি ঠিক করছে, করে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে শুধু দেখিয়ে নিচ্ছে ইন্ডিকেটিভ প্রাইস, এটা কিন্তু কোনো কন্ট্রোল নাই এর উপরে। তো সেই কারণে আমি বলছি যে আমাদের এই জায়গাগুলো কিন্তু খুব মানে অতি সহজে বলার মতো ব্যাপার না, এগুলো সবগুলোই কিন্তু আপনাকে বিশ্লেষণ করে করে এগোতে হবে। তো ওই মডেল ফার্মেসির কথাটাই আসছিলাম, সেটা হলো যে মডেল ফার্মেসি আমাদের বাংলাদেশে এই পর্যন্ত আমার জানা মতো 600-র বেশি হয়নি, খুবই স্বল্প। এটি করতে হবে, এটি না করলে যেমন যখন নাকি মডেল ফার্মেসিটি হয় তখন বলা ছিল যে নতুন কোনো ওষুধের দোকানের লাইসেন্স রিনিউ হবে না যদি তারা নিজেদেরকে মডেল ফার্মেসিতে কনভার্ট করে না। এই কনভার্সনটা হচ্ছে না, এই কনভার্সনটা দরকার। গ্রাজুয়েট ফার্মাসিস্টদেরকে দিয়ে আপনি যদি ওই জিনিসগুলোকে আনেন, একটা দায়বদ্ধতা তৈরি হয়, মালিকেরও দায়বদ্ধতা এবং যে বিক্রি করবে ফার্মাসি, যেটা রুহুল হক স্যার একটু আগে বলছিলেন যে ফার্মাসিস্টকে কাজ করতে দিতে হবে। আচ্ছা, জি ধন্যবাদ। 3 নম্বর যেটি আমি শেষ করছি, আপনার সময়ের স্বল্পতা আমি বুঝতে পারছি, আমি শেষ করবো যেটা, সেটা হলো যে আপনি এই যে মডেল ফার্মেসি এবং এপিআই পার্কের বিষয়, আপনি যখন নাকি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছেন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু জনবল সরকার দিয়েছেন। 2010 সালের জানুয়ারি মাসে যখন এটি পরিদপ্তর থেকে অধিদপ্তর হলো, ডিরেক্টরেট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে হলো ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তখন কিন্তু প্রচুর সংখ্যক আপনার জনবল তাদেরকে দেওয়া হয়েছিল। তারা কিন্তু এখনো সেই জনবলটুকু আমি যতদূর জানি সবটুকু নিতে পারেননি। এখন বিষয়টা হচ্ছে যে নিচ্ছেন না কেন? যদি সরকার অনুমোদন করে থাকে, যেখানে অনুমোদন করাটাই একটা মুশকিলের ব্যাপার, লেংদি বিষয়, অর্থ মন্ত্রণালয়ের আপত্তি থাকে, নানান রকম সমস্যা থাকে, সবগুলো ক্লিয়ারেন্সের পরে নিচ্ছেন না কেন? আবার যাদেরকে নিয়েছেন তাদের মধ্যে ফার্মাসিস্ট নাই। আপনি ওষুধের ক্ষেত্রে যদি ফার্মাসিস্টকে লেখাপড়া শেখান, রাষ্ট্রের টাকা খরচ করে ফার্মেসি কোর্স গুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু রেখেছেন কি জন্য? যাতে করে তারা স্বাস্থ্য সেক্টরে অংশ নিতে পারে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে এখন আপনি বিশ্বাস করবেন কি 5% এর মতো জনবলের টোটালের মধ্যে মাত্র 5% এর মতো হচ্ছে ফার্মাসিস্ট, আর বাকি কারা? বাকি সবাই আছেন ওখানে, ডাক্তার আছেন, ওখানে বায়োকেমিস্ট্রি আছেন, মাইক্রোবায়োলজি আছেন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছেন, ওখানে ওই ভেটেরিনারি সায়েন্স আছেন, সবাই আছেন, শুধু ফার্মাসিস্ট নাই। তো আপনি বঙ্গবন্ধু যখন নাকি 1974 সালে এই প্রতিষ্ঠানটা তৈরি করেন, তখন কি লেখা ছিল? ওখানে লেখা ছিল যে যারা এই পেশাদার সম্প্রদায় থেকে যারা এই বিষয়গুলো জানেন তাদেরকে এখানে আনতে হবে। এবং তিনি এটাও বলেছিলেন যে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো সরকারি অফিস থেকে এখানে ট্রান্সফার হয়ে আসতে পারবে না, এবং এখানে একটা স্পেশালাইজড প্রফেশনাল গ্রুপ তৈরি হবে। আজকে দেখুন ফার্মাসিস্টদের বিষয়টা আপনি এই প্রসঙ্গে বলি, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল মেডিকেল স্টোর, এই জায়গাগুলোতে তো ফার্মাসি থাকার কথা ছিল, নাই। তো তাহলে আপনি যখন নাকি মোটামুটি নানান ধরনের লোকদেরকে নিয়ে কাজ করবেন এবং তারা যদি টেকনিক্যাল লোক না হয়, তো তাহলে তো সঠিক জায়গাটা যেতে পারবেন না। এই যে আপনি ইকবাল আরসালান ভাই যে কথাটা বলছিলেন যে আমাদের এই প্রাইসের ব্যাপারটা, এই প্রাইসের ব্যাপারটা হচ্ছে আইসবার্গের শুধু চূড়াটা, তার ভিতরকার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এগুলো নিয়ে আমরা সবসময় কথা বলছি এবং কার্যত আসলে এগুলোকে প্রয়োগ করে দেখাতে হবে, প্রয়োগ করার জন্য সবাইকে কাজ করতে হবে। জনাব, আমাদের সাথে আরেকটি ফোন আছে, ফোনে আমরা আসবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম, আমি যশোর থেকে জিল্লুর রহমান মানিক বলছি। জি জিল্লুর রহমান বলুন। জি, আপনি আজকে এই যে আমাদের বিজ্ঞ, আমাদের খুবই সম্মানীয় ডাক্তার সাহেব আছেন জনাব, তো আমি আপনাদের কাছে একটা কোশ্চেন রাখতে চাই যে 93 আগে 94 অ্যাক্টে আপনার আগে 93 পর্যন্ত 700টা ওষুধের দাম নির্ধারণ করে দিতে পারতেন সরকার, কিন্তু পরবর্তীতে
এই 93 পরে থেকে 94 পরে থেকে 107টা ওষুধের মূল্য নির্ধারণ আপনার হচ্ছে সরকার করে দেন, বাকিটা ওষুধ কোম্পানি আলারা তাদের নিজস্ব ইচ্ছা মতো আপনার দাম নির্ধারণ করে। তো এই বিষয়টা আমাদের সাধারণ মানুষের সুবিধার জন্য সরকার কি আমাদের এই দাম নির্ধারণটা সম্পূর্ণভাবে করে দিতে পারেন কিনা। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আমাদের যারা জি। ডাক্তার সাহেবরা আছেন তারা সাধারণ মানুষের উপকারের জন্য এই যে আপনার কমিশন বাণিজ্য, যেটা ওষুধ এবং হচ্ছে যে ডায়াগনোসিস সেন্টার থেকে যে কমিশন বাণিজ্য হয় বড় ধরনের হাজার হাজার কোটি টাকা, তো তেনারা মানুষের সেবা করতে যদি সত্যিকারে এসে থাকেন তাহলে ওনাদের এই ত্যাগ স্বীকার ওনারা করতে পারবেন কিনা, এই কোশ্চেনটা আমি আপনার মাধ্যমে জি, সমস্ত। ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। জি, জি, ধন্যবাদ জনাব মজিবুল ইসলাম। আমাদের দর্শকের একটি প্রশ্ন আছে, প্রশ্নটি যদি আপনি শুরুতেই আপনি যদি প্রশ্নটির উত্তর করেন। আমরা আজকে আলোচনায় হচ্ছে হলো কি শুধু প্রাইস নিয়ে, যে জিনিসটা হলো কি আমি আবারও বলি যে এখানে বলা হচ্ছে যে ওষুধ কোম্পানিগুলো তাদের ইচ্ছা মতো প্রাইস বাড়াচ্ছে বা নিতে পারছে বা বাড়াচ্ছে। আমরা আমাদের কখনো দর্শকের প্রশ্নটি যদি আপনি আগে একটু অ্যাড্রেস না না তারপর আগে যে অ্যাড্রেস করছি যেটা হলো কি যে এক একটা কোম্পানি এক একটা সোর্সের থেকে র মেটেরিয়াল এনে তারা R&D করে তাদের কস্ট দিয়ে তারা অ্যাপ্লাই করছে ড্রাগে। গভর্নমেন্ট কেন কখনোই এটাকে মানে তারা জানবে না যে কোন প্রোডাক্টটার কি প্রাইস, এখনকার কি প্রাইস সেটা গভর্নমেন্ট নির্ধারণ। গভর্নমেন্টের গবেষণা ইউনিট, গভর্নমেন্টের গবেষণা ইউনিট রয়েছে না, R&D রয়েছে না, সরকারের তো এই যে যেরকম রেমডেসিভির যেটা আসলো, এখন রেমডেসিভিরের প্রাইসটা কে নির্ধারণ করে দিবে? রেমডেসিভিরের প্রাইসটা তো আমরাই তো না একটু আমি বলি যে এটা কি এলসি করে আনে না নাকি ব্রিফ কেসে নিয়ে আসে? এলসি করে আনলে তাহলে এলসি করে আনলে প্রাইস না জানার কি আছে? ওষুধ প্রশাসন প্রাইস তো জানার কি, মানে ওষুধ প্রশাসনে না জানার কি আছে? আপনি যে বললেন যে ওষুধের প্রাইস জানেন না বা সেটা তো না, র মেটেরিয়ালের প্রাইস তো ওপেন, আপনি এলসি করে আনা হচ্ছে। এখানে কোনটা কত কেজি, কোনটা কত কেজি, কত করে কোনটা না আমি একটু বলি এই প্রাইসের ব্যাপারে। আমাদেরকে একটা জিনিস আমরা বলছি যে একটা কোম্পানি 22 টাকা নেয়, একটা কোম্পানি 8 টাকা নেয়, এই যে তারতম্য, এটা কিন্তু ওই প্রাইসটার গায়ে কি লেখা আছে, ওই কোম্পানির প্যাকেটে কি লেখা আছে পার ট্যাবলেট 8 টাকা। আমি কয়েকটা এক্সাম্পল দেই। আমরা যে জিনিসটা বলতেছি শুধু আমরা RM কস্টটা ধরেই কিন্তু সবকিছুই বলে দিচ্ছি যে আমাদের প্রাইসটার দাম পড়ে এত টাকা, কিন্তু এটার পেছনে মেশিন আছে, এনভায়রনমেন্ট আছে, ম্যান পাওয়ার আছে, সবকিছু আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে। কিন্তু একটা জিনিস যেটা এই যে ফারুক স্যার বললেন যে ইমপিউরিটিস চেক করতে হবে, ফারুক স্যারই ভালো বলতে পারবে যে ইমপিউরিটিস এর দামটা কত, এই মেশিনটা টেস্ট করার জন্য দামটা কত পড়বে, এই মেশিনটা যে ইম্পোর্ট করে আনবো। আমি একটা জিনিস আমি আবারও বলি, আমরা যদি বাংলাদেশ যদি ইন্ডিয়ার থেকে, বাংলাদেশ হলো গিয়ে পৃথিবীর ওয়ার্ল্ডের চিপেস্ট মেডিসিন ম্যানুফ্যাকচারার ইন দ্য ওয়ার্ল্ড। আমি এটা মানে নিজের থেকে বলছি না, এটা আমি মানে নিজের আমরা বাংলাদেশ এখন পর্যন্ত চিপেস্ট মেডিসিন ম্যানুফ্যাকচারার ইন দ্য ওয়ার্ল্ড। এটা আপনি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার যে কোনো প্রোডাক্টের সাথে, আমি আরসালান ভাইকে আমি অবশ্যই দাওয়াত দিচ্ছি, আপনি আসেন ইন্ডিয়ার যে কোনো প্রোডাক্টের থেকে, যদি আমার প্রোডাক্টের দাম বেশি থাকে আমি সাথে সাথে সেই প্রোডাক্টের দাম কমিয়ে নিয়ে আসবো। এক নাম্বার। আরেকটা জিনিস বলি যে যেরকম আমাদের মাইন্ডসেটটাই হয়ে গেছে যে আমাদের এই যে একজন আমাদেরকে বললেন যে একজনে কিনেছে 22 টাকা দিয়ে, আরেকজনে কিনেছে 8 টাকা, একই ওষুধ 8 টাকা দিয়ে বিক্রি করা যাচ্ছে, কিন্তু ওইটার কি এমআরপি বা আইপি কি 8 টাকা আর 22 টাকা লেখা আছে? আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিই। এক সময় আমরা এজিথ্রোমাইসিন বিক্রি করতাম হলো 60 টাকায়, এখন সেটা কিন্তু বিক্রি করি 30 টাকায়। আমরা কিন্তু দাম কমিয়ে নিয়ে আসতেছি। আমাদের এক সময় বিক্রি হতে হলো গিয়ে মন্টিলুকাস, আমাদের বিক্রি হতো 30 টাকায়, এখন আমরা 15 টাকায় বিক্রি করছি। এরকম অনেক এক্সাম্পল আছে। আপনি জানেন রেনিটিডিন আগে কত করে বিক্রি হতো, এখন কত করে বিক্রি হয়? এখন কিন্তু রেনিটিডিন মার্কেটে এক্সিস্ট করছে না। তারপর আপনি সিপ্রোফ্লক্সাসিলিন, এরকম ভুরি ভুরি এক্সাম্পল দেওয়া যাবে। মার্কেট র মেটেরিয়ালের প্রাইসের সাথে আমাদের দাম আমরা জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে নিই, আর আমরা কখনোই নিজেদের ইচ্ছা মতো আমরা প্রাইস দিই না। আমাদের ড্রাগ অথরিটি আছে সেখানে। আরেকটা জিনিস, যে জিনিসটা বললেন যে আমরা
এক্সপায়ার্ড মাল দিয়ে আমরা মেডিসিন তৈরি করছি। আসলে এক্সপায়ার্ড মেডিসিন তৈরি করা যায় না। আর যারা কিছু সংখ্যক কোম্পানি করলেও আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে এখন কিন্তু ওয়েল ইকুইপড আমাদের কিন্তু এখন টেস্টিং ল্যাবরেটরি আছে, ওইখানে কিন্তু প্রচুর ওষুধ আপনি মাঝে মধ্যে পেপারে দেখবেন যে বিজ্ঞপ্তি দিতে হচ্ছে, এবং আমরাও কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেয় যে এতগুলো প্রোডাক্ট তারা সাবস্ট্যান্ডার্ড হয়ে গেছে। আমাদের কিন্তু যেভাবে সক্ষমতা বাড়তেছে, একটা জিনিস আমি আবারও বলি, আমাদের রেমডেসিভির কিন্তু আমরা ইন্ডিয়ার চাইতে আগে কিন্তু আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করেছি এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, ইন্ডিয়া পারেনি। তাহলে আমাদের সক্ষমতা যেভাবে বাড়ছে, দয়া করে একটা জিনিস মানুষকে কনফিউজ না করে আমরা যেন আমাদের যে ইন্ডাস্ট্রিটা যেদিকে যাচ্ছে, যে আমাদের এক্সপোর্টের যেটা আমরা আশা করছি, যেটা হলো গিয়ে 2025-এ আমরা $1 বিলিয়ন ক্রস করবো এক্সপোর্টে। ফার্মার মার্কেটে আমরা কিন্তু ইন্ডিয়াকে সরিয়ে দিয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু মার্কেটটা নিচ্ছে। আমাদের মেজর কম্পিটিটর কিন্তু ইন্ডিয়া। আপনি দেখবেন যে আজকে আমাদের 8 থেকে 10টা কোম্পানি অলরেডি আমেরিকার মার্কেটে গেছে। সেটা কাদেরকে মানে বাদ দিয়ে যাচ্ছে? ইন্ডিয়াকে বাদ দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে ফাইট করে কিন্তু আমাদের জায়গাটা করে নিতে পারছি। সো আপনারা, আমরা তো মজিবুল ইসলাম, জনাব মজিবুল ইসলাম, আমরা কিন্তু সেটা স্বীকার করছি এবং সেটা নিয়ে আমরা গর্ব করছি। আমার কিন্তু প্রারম্ভিক একদম সূচনা বক্তব্যে আমি সেটা বলেছি, কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যে যখন করোনা মহামারীর মতো এইরকম একটি ক্রাইসিস মোমেন্ট, যখন এইরকম একটি আপনার রীতিমতো মহামারী চলছে, তখন কতখানি গ্রহণযোগ্য এই যে আমরা কিন্তু দাম বাড়াইনি, আপনারা দাম বাড়াননি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে, সেটা হলো বাস্তবতা। এবং সেখানে আপনারা নিশ্চয় বসে আছেন, আপনাদের দিক থেকে তো আমরা কোনো উদ্যোগ দেখিনি। আপনারা তো বলেননি যে এবার এই জিনিসগুলোর দাম এত 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 বৃদ্ধি হলো, কেন এভাবে বিক্রি হচ্ছে? না, এটা সাময়িক ভাবে আমি আপনাকে বলেছি যে কিছু কিছু প্রোডাক্ট হঠাৎ করে, যে যেরকম আমাদের বছরেই ডিমান্ড যেটা আছে সেটা কিন্তু ভিটামিন সি বলেন বা আমাদের হঠাৎ করে ডিমান্ডটা বেড়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ডটা বেড়ে গেছে। সোর্সিং করতে আনতে যেরকম আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ব্যাপার না, এটা ওষুধ। মজিবুল ইসলাম, এটা ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার না, এটা কিন্তু ওষুধ। আবার বলছি এটা ওষুধ। এখানে কিন্তু আপনার মার্কেটে না থাকলেও দাম 1 টাকাও বাড়ার কথা নয়। 1 টাকাও বাড়ায়নি আশিক ভাই। আমি আপনাকে বলি ডিমান্ড এন্ড সাপ্লাই ব্যাপারটা বলছি কি, না আমরা কাউকে বিভ্রান্ত করি না, বিভ্রান্ত আপনাদের কথার মাধ্যমে আমরা বিভ্রান্ত হই, জনগণ বিভ্রান্ত হয়। আমার সোজাসুজি প্রশ্ন আপনার কাছে, আমার সোজাসুজি প্রশ্ন আপনার কাছে, যখন এরকম মহামারী, মানুষ যখন এত বড় একটি মহামারীর মধ্যে পড়েছে, তখন আমরা দেখলাম ভিটামিন ডি বলেন, বি বলেন, ভিটামিন সি কোনোটাই বাজারে নাই, এবং যেটা 5 টাকায় কেনা যেত সেটা 500 টাকা পাওয়া যাচ্ছে না। মানে আবার টাকা দিলে কিন্তু সেটা পাওয়া যায়। আপনি বলছেন যে আমরা বাড়াইনি, কিন্তু ফার্মেসিতে বেশি দামে বিক্রি হচ্ছে। আপনারা উদ্যোগ নিয়েছেন কিংবা ব্যবস্থা নিয়েছেন যে না এভাবে বিক্রি করা যায় না, নৈতিকতার জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা কতটুকু উদ্যোগ নিয়েছেন? ডেফিনেটলি আমি একটু বলি, আপনারা কিছু বলছেন না। হ্যাঁ, আমরা কিন্তু আমি বলি যে যখনই আমাদের দেশে করোনা ধরা পড়লো, তখনই কিন্তু আমরা ফেভিপিরাভির বলেন, রেমডেসিভির বলেন, সবগুলোই কিন্তু আমরা একটা পোর্শন ড্রাগ অথরিটির মাধ্যমে আমরা গভর্নমেন্টকে ফ্রি সাপ্লাই দিয়েছি। এটা কি আপনারা জানেন কিনা? জি আমরা জানি, পরিমাণটাও জানি। আমরা জানি পরিমাণটা আমরা জানি, কিন্তু আমরা করি। আমরা আমাদের ওষুধ শিল্প সমিতির মাধ্যমে আমরা কিন্তু যে প্রোডাক্ট গুলো যেখানে যেটা যেরকম হঠাৎ করে কিছু কিছু জিনিস, যে আমাদের যে চাহিদা বা আমাদের যে স্টক হঠাৎ করে যখন শেষ হয়ে যায় বা আমরা যখন আনতে পারি না, যেরকম আমাদের কার্গোতে করে, যে প্রাইভেট কার্গোতে করে আমাদের মালগুলো আনতে হয়েছে, যে এটার জন্য আবার 7 থেকে 10 দিন, কোন সময় 15 দিন সময় লেগেছে। এই টাইম বারের মধ্যে আপনারা একটা জিনিস, আমি আপনাদের কাছে একটা মানে রিকোয়েস্ট করছি, মানুষের কথা শুনে 22 টাকা আর 8 টাকা শুনে কিন্তু এটা ধরেন না। আপনারা দেখেন যে কোম্পানির যে প্যাকেটে গায়ে দামটা কত লেখা আছে ওটার সাথে কম্পেয়ার করুন। মানুষের কথা বিশ্বাস করেন না। এবং না আমরা মানুষের কথা বিশ্বাস করি না, আমাদের অনুসন্ধানেও যে জিনিসগুলো বেরিয়ে এসেছে, এবং মানুষকে কি বললো সেটা গণমাধ্যম কিন্তু সেটা করে না, গণমাধ্যম অনুসন্ধান করেই বলে, এবং খুব অ্যাকচুয়ালি যৌক্তিক ভাবে আমরা ব্যাপারটি নিয়ে আলোচনা করছি। আসলে আমাদের হাতে একেবারেই সময় নেই, আরো অনেক কিছু বিশদভাবে এই ব্যাপারে আলোচনা করা প্রয়োজন। আমরা হয়তো সামনের যে কোনো আলোচনায়
আবারও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আপনার সাথে। আমাদের আলোচনা শেষ করতে হবে। পরবর্তী আলোচক ইকবাল আর্সেনাল, একদম 2 মিনিট সময় আপনাকে দিতে পারবো। আচ্ছা 2 মিনিট সময় আমি আসলে বলেন। করণীয়টা আপনি বলবেন কেন আচ্ছা। এই বিষয়গুলো বারে বারে ঘুরে ফিরে আসছে? যে কোনো ক্রাইসিসে আসলে লাগামহীন হয়ে পড়ে। ওষুধ নিয়ে, ওষুধের মান নিয়ে, এবং ফার্মেসিতে 2 নম্বর ওষুধ বিক্রি হচ্ছে। আমি জানি না পৃথিবীতে অন্য কোনো দেশে ভেজাল ওষুধ বিক্রি হয় কিনা, দেদারসে, এবং একটি দোকানে বারংবার। জি। আপনি সমাধানের কথা জি, বলুন। ধন্যবাদ। সেটা হচ্ছে যে একটা যে আবু ফাক ভাই যেটা বলছেন যে আমাদের দেশে যে আপনার এই যে রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, এই জিনিসটা আসলে এখনো অনুপস্থিত হয়ে গেছে। রেওয়ার্ডও নেই, পানিশমেন্টও নেই। এখন হচ্ছে দেখেন যে গরিব মানুষের, এই যে আজকে নিউজ পেপারে দেখলাম প্রায় 10 কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এবং যাদেরকে অ্যারেস্ট করছে তাদের 1.5 মাস 1 মাসের করে জেল দিছে। মানে 10 কোটি টাকা লুট করে নিয়ে সম্পদটা আমি 1.5 মাস জেল কেটে এসে আমি 10 কোটি টাকার মালিক হয়ে গেলাম। এই যদি সিস্টেম হয় যে আপনার পানিশমেন্টের, তাহলে তো আপনার এখানে দুর্বৃত্তায়ন বন্ধ করা যাবে না। এবং মানুষের জীবন নিয়ে যেখানে প্রতারণা করছে সেখানে তাদের যে শাস্তিটা, সেই ক্যাপিটাল পানিশমেন্ট না হইলেও ক্যাপিটাল পানিশমেন্টের কাছাকাছি যাওয়া উচিত। যে আপনার বঙ্গবন্ধুর যে আমি পড়ছিলাম যে চীন যে ভ্রমণের উপরে তার যে বইটা লেখা, সে বইয়ের মধ্যে ওইখানকার যে পানিশমেন্টের কথা, একজন যে আপনার মাও সেতুং এর ভেরি ক্লোজ অ্যালাই আপনার হচ্ছে ঘুষ নেওয়ার কারণে তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেছে, ঘুষ নেওয়ার কারণে। তাইলে সেই সমাজে ঘুষ বন্ধ হবে, তা নাহলে তো আপনার এইগুলা আপনি এই যে মানুষের জীবন নিয়ে যারা খেলছে তাদের আপনি ইয়ে করতে পারেন। আর একটা জিনিস যে মুজিবুল হক আসলে আমাদের আলোচনাগুলো নেতিবাচক ভাবে নেবেন না। আমি কিন্তু আপনি যে কথাগুলো বললেন আমি সাপোর্ট করি কিছু অংশ। যেমন যে আপনার কোভিড এর সময় আপনাদের র মেটেরিয়াল আনতে অসুবিধা হয়েছে, অনেক ফ্রেট চার্জ, এই সেই হাবিজাবি দাম বেড়ে গেছে, এগুলো আমরা জানি। আবার যে কথাটা আপনি বললেন 22 টাকা 8 টাকা, ওই ভদ্রলোক কিন্তু বাজার থেকে কেনে, এইটাই কিন্তু এমআরপি। মানে আপনি যদি না এমআরপি আমি বলতেছি যে আপনার এইটাই এমআরপি। আপনি বলেন না আইভারমেকটিনের, তো আমার নিজে দেখা যে আপনার ডেল্টার হচ্ছে 5 টাকা, আর আপনার হচ্ছে যে ভ্যাকসিন কোড হচ্ছে 15 টাকা। আপনি যদি বলেন, এখন আমি বের করে দেখে আমি দেখাইতে পারি যে আপনি একটু আগে বললেন যে আপনার যে ওষুধের দাম ছিল 30 টাকা, সেটাকে আপনারা 15 টাকা করছেন, যেটা 60 টাকা ছিল সেটা কত করছেন? 30 টাকা করছেন। এখন আপনি একটা কথা বলেন আমারে, যশোরের ইকো বল পেন যখন 20 বছর আগে বাংলাদেশে মার্কেটিং হয়েছে তখন 10 টাকা করে আমরা কিনছি, আর এখন 20 বছর পরে সেই ইকো পেন বিক্রি হইতেছে 3.5 টাকা, এখন বোধহয় এটা 5 টাকা হইতে পারে। তার মানে কি? তার মানে আপনার মনোপলি, এখানে মনোপলির কারণে যখন আপনার মাল্টিপুল বল পেন আসলো বাজারে, তখন কিন্তু ইকোনো বল পেন দাম কমাইতে বাধ্য হলো। আমিও মনে করি যে আপনার এখানে যে এই যে ড্রাগের 60 টাকার, আপনার ডেফিনেটলি যে ওয়ার্ল্ড মার্কেটে র ম্যাটেরিয়ালের দাম অর্ধেক হয়ে যায় নাই বা 1/4 হয়ে যায় নাই, কোন অবস্থাতে হয় নাই, কিন্তু আপনার লোকাল মার্কেটে হাফ হয়ে গেল। হাফ হলো কেন হলো? যে নিশ্চয়ই এখানে মনোপলি ছিল। এই জায়গাগুলো যে আপনার যে কথাটা হলো যে, যেমন ধরেন যে চিকিৎসকদের ব্যাপারে আলোচনা হয় যে একটু ব্যর্থ হইলেই মানুষ সেন্সিটিভ জায়গা, যে আমরা মানুষের জীবন নিয়ে বা মানুষের সেবা করার জন্য, আপনার সব ব্যবসায়ী তো ব্যবসায়ী না। আপনার আমাদের দেশের মানুষ বা সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম বলেন বা আমরা যারাই বলেন কেন, সেন্সিটিভ পিপুল, যারা ওষুধের ব্যবসা করেন তারা মনে করেন যে এটা একটা মানবিক ব্যবসা করেন। আমরা তাদেরকে চালের আড়তদার, ডালের আড়তদার বা তেলের আড়তদার হিসাবে মনে করি না। এই জায়গাটায় তফাৎ। একজন চিকিৎসকের একটা বিচ্যুতিকে যেভাবে মানুষ গণ্য করেন, যে তারা মনে করেন এটা নোবেল প্রফেশন, এই নোবেল প্রফেশনের লোক কেন বিচ্যুত হবে? এইটা হচ্ছে যে আপনার যে বিষয়। সেজন্য আপনারা সবকিছুই যে আমাদের আলোচনা, যে আপনারা যারা ওষুধ প্রস্তুতকারক বা ওষুধ প্রস্তুতের সাথে সম্পর্কিত, তারা নেতিবাচক ভাবে নেবেন না। আমরা চাই যে আমাদের দেশে, মানে এটা তো ঠিক যে আপনারা যে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ইকবাল হাসান, আমাদের হাতে একদম সময় নেই। ওকে, অধ্যাপক ডক্টর আলফা রুহুল হক, আপনার কাছে শেষ প্রশ্ন। আসলে সমাধান চাই, কার্যত সমাধান চাই, আইনের প্রয়োগ চাই, এবং যে আপনি যে কথাটি বলছিলেন আপনার আগের বক্তব্যে, যে
দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। আপনি যদি আপনার শেষ বক্তব্য রাখেন। দেখুন, দৃষ্টান্ত আপনি মানে আমরা বলছি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কিন্তু সেটা তো হতে দেখছি না, কেন হতে দেখছি? আপনি যেটার সমাধান বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রাইজও চাই, যারা ভালো কাজ করে তাদেরকে। না, সেটা আপনিও বলছেন, আমিও বলছি, সবাই বলছি, কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না? এটি আমি একটু বলি, সেটি হচ্ছে দেখেন, এই উন্নত দেশে ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, অন্যান্য জায়গায় কিন্তু এই বড় ঔষধ কোম্পানিগুলোর দৌরাত্ম কিন্তু অনেক দূর চলেছিল। এখনো যেমন এই যে গাড়ি বাড়ি ফ্ল্যাটের কথা শুনেন, আমি জানি না কেউ দেয় কিনা, তবে এরকম শোনা যায়। তবে তাদের এই রকম দৌরাত্ম কিন্তু ওই বিদেশে ছিল, এবং দ্যাট হ্যাজ বিন কন্ট্রোল ভেরি সিভিয়ারলি। ওই রকম কিন্তু তারা কিন্তু এখন একটা কলম দিতেও প্রায় পারে না। বিশেষ করে সেই বড় কোম্পানি যদি এরকম ধরা পড়ে, তাদের কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেসই বাদ পড়ে যায়। একটা এখন বড় কোম্পানির ওষুধ যে রিপ্রেজেন্টেটিভরা, তারা অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তারদের সাথে দেখা করতে হয়, কোনোই প্রেজেন্টেশন তারা ডাক্তারকে দিতে পারে না, নট ইভেন এ কলম, নট ইভেন এ বুক, নট ইভেন। তারা যে মুখে কথা বলে চলে আসতে হয়, তারা কিছু করতে পারে না। মাঝে মাঝে যে লুকায় লুকায় তারা রেস্টুরেন্টে দাওয়াত দেয়, প্রাইভেট দাওয়াত, যে আমি আপনারা খাওয়াবো 2 দিন, 5-7 জন ডাক্তারকে নিয়ে। সুতরাং এই আমাদের যে বড় বড় কোম্পানিদের যে দৌরাত্ম, আপনি বলছেন যে এই এরা রাস্তায় ভিড় করে, হাসপাতালের সামনে ভিড় করে এবং ডাক্তারদের নানাভাবে প্রলোভিত করে, এটা ঠিকই প্রলোভন দেয় এবং ডাক্তাররাও সেই প্রবলেমের মধ্যে পড়ে। সুতরাং সেইখানেও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, যে বড় কোম্পানিকে এখানেও আমাদের কন্ট্রোল করতে হবে, যে তারা যেন এখানে উৎসাহিত না হয়, এবং তারা যদি না করে তাহলে কিন্তু আস্তে আস্তে কমবে, এবং এটি সম্ভব না। তবে আমাদের এই যে আমাদের রিটেল সেলের কথা আমি যেটা বলেছিলাম, সেটিও কিন্তু একটি বিরাট প্রবলেম। এই রিটেল সেলস ব্যবস্থাপনা, ওই ফারুক ভাই যেটা বলছিল, যে আমাদের কোয়ালিফাইড পিপল দিয়ে করতে হবে, এবং সেই রকম ভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ওষুধ নিয়ন্ত্রণে আসবে, ওষুধ সেলস। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, ওষুধ কোনো বিলাসী পণ্য নয়। অসুখে অসুস্থতায় মানুষ নিরুপায় হয়ে ওষুধের উপর নির্ভর করে, আর অসহায় মানুষের নির্ভরতাকে যারা অতি মুনাফার সুযোগ হিসাবে নেয়, তাদের নীতি নৈতিকতা এবং মানবিকতা নিয়ে রয়েছে প্রশ্ন। সুতরাং নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং মূল্য নিয়ে যারা নৈরাজ্য চালাচ্ছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সরকারি যেসব সংস্থা ওষুধের বাজার তদারকির দায়িত্ব রয়েছে, তারা কেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, তারও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শুধু রাজধানীতে নয়, সারা দেশের ফার্মাসিগুলোতেই নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। নকল ও ভেজাল ওষুধ কারবারিদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। সিন্ডিকেট ভেঙে দিতে হবে, দেশকে ভেজাল ও নকল ওষুধ মুক্ত করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার ফের আসবো আমি সৈয়দ আশিক রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.